নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ঘামে চকচক করছে মহিমার চেহারা, আগুনের আছে চেহারা লালচে হয়ে আছে। অভ্যস্ত হাতে পোলাওটা উপর নিচ করে চুলার আঁচ ডিম করে দিয়ে ওড়নার প্রান্ত কপালে চেপে ঘাম মুছল। তারপর ঘুরে দাঁড়াতে গিয়েই মামির মুখোমুখি হলো। মহিমা চমকালো না, কারণ মামির এ ধরনের আচরণের সাথে ও বেশ পরিচিত। কিছু না বলে চুপ করে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকা, আড়িপাতা এসব মামির এক্সট্রা অর্ডিনারি। তবে মহিমা এতে অভ্যস্ত বলে আজকাল মামির আচমকা উপস্থিতি ওকে চমকে দেয় না। মহিমা কিছু বলার আগেই মামি রাশেদা বানু কর্কশ কণ্ঠে বললেন, রান্না কত দূর? মেহমান তো আসার সময় হয়ে গেল। জি মামি, রান্না প্রায় শেষ। পোলাওটা দমে বসিয়েছি। গোসলটা সেরে আমি সালাদটা তৈরি করে ফেলবো। না, সালাদ এত তাড়াতাড়ি তৈরি করলে শসা পানি ছেড়ে দিবে। সালাদ পরে তৈরি কর। জি আচ্ছা। ড্রয়িং রুমে কাঁচা ফুল দিতে বলেছিলাম, দিয়েছিলি? জি মামি, দিয়েছি। সব কাজে করে ফেলেছি। এখন কাজ শেষ করে আমি একটু গোসলটা সেরে নেব। গাটা চটচট করছে। তুই গোসলে ঢুকলে দরজা খুলবে কে? বাসখাই কণ্ঠে খেউ করে উঠলেন রাশেদা। জি, আমি দরজা খুলবো? মানে? মানে মানে আবার কি? দরজা কি আমি খুলবো নাকি? নাকি বাড়িতে 10টা মামা চাকর আছে? রেগে গিয়ে বললেন রাশেদা বানু। মহিমা কিছু বলতে গিয়েও মুখ নামিয়ে নিল। কিছু বলার সাহস পেল না, কখনো পায়নি। মা মারা যাবার পর থেকে এক বাবাই ছিলেন ওর আপনজন। বাবাও এক সময় একমাত্র মহিমার কারণেই আত্মীয় স্বজনের পরামর্শে দ্বিতীয় বিয়ে করে মহিমার সৎমাকে ঘরে আনেন। কিন্তু যে উদ্দেশ্যে সৎমাকে আনা হয়েছিল সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি। সৎমা মহিমাকে ভালোভাবে মেনে নেননি। একদিন তিনি 10 বছরের মহিমাকে তার গোসল করার সময় রান্নাঘর থেকে ফুটানো গরম পানির হাঁড়ি বাথরুম পর্যন্ত এনে দেবার আদেশ দিয়েছিলেন। মহিমা সেই হাঁড়ি আনতে গিয়ে গরম পানির সোলকে পায়ের উপর পড়লে মহিমার পা পুড়ে যায়। তারপর পরই ওর বড় মামা ওর বাবার সাথে রাগারাগি করে মহিমাকে নিজের কাছে নিয়ে আসেন, এই বলে যে মহিমা তার কাছে তার মেয়ের মতো থাকবে। তার একমাত্র মেয়ে মাইশার সাথে মহিমা তার দ্বিতীয় মেয়ে হয়ে থাকবে। মহিমার বাবা তার দ্বিতীয় স্ত্রীর আচরণ বুঝলেও মুখ ফুটে কিছু বলতে পারেননি সেদিন, বরং মেয়ের সুখের দিকে তাকিয়ে স্বচ্ছন্দে শালকের সিদ্ধান্ত মেনে নেন। তার 2 বছর পরেই মহিমার বাবা হঠাৎ মারা যান। মহিমার সত্যিকারের আপন বলতে এক বড় মামা ছাড়া আর কেউ রইল না। যদিও বড় মামাও বড় মামির চোখ রাঙ্গানির কাছে প্রায়ই সংকুচিত হয়ে যান। মহিমা বড় মামার পরিবারে আসার পর প্রথম কিছুদিন মোটামুটি আনন্দেই কাটায়। বড় মামির মা মা করে ডাকা মহিমাকে মা হারানোর ক্ষতে অনেকখানি মলম লাগিয়ে দেয়। কিন্তু অতি ধীরে মহিমা বুঝতে পারে মামি তাকে মা ডেকে অনেক প্রীতিকরের সাথে অনেক অপ্রীতিকর কাজও করিয়ে নেয়। এই যেমন দিনে অসংখ্যবার বলা, মহিমা আমার মাথায় তেল দিয়ে দিত মা, আমার পাটা টিপে দিত মা, আমার পাকা চুল পেঁচে দিত মা, বাথরুমে গেলে বলেন আমার পিঠটা ভালো করে ডলে দিত মা। এমনত্তর হাজারো ছোটখাটো ফুট পরামর্শের অঙ্কুরোদ্গম হতে হতে ধীরে ধীরে তা মহিরুহে পরিণত হয়। মহিমা প্রথম দিকে চটপটে হাতে আনন্দের সাথে তা করে দিত। পরে বুঝতে পারলো তার হাতের রান্না ছাড়া কারো মুখে নাকি খাবার রুচে না। মাইশা জামা খুঁজে না পেয়ে পুরো আলমারি উপর করে দিলেও আধ ঘন্টার মধ্যে তা গোছানো হয়ে যাবে। নিত্য নতুন রেসিপি প্রথম দিকে মহিমা শখ করে রান্না করলেও পরে তার রোজকারের রুটিনে পরিণত হয়েছে। তাই কোনোদিন মহিমা নাস্তা না তৈরি করলে বড় মামাই জিজ্ঞেস করে বসে, কি রে মা, আজ কিছু বানাসনি, শুধু চা বিস্কিট দিলি যে? প্রতিদিন বিকালে মহিমাকে কোনো একটা নাস্তার যোগান রাখতে হয়। মহিমার মাঝে মধ্যে মনে হয় সে যেন উত্তপ্ত কড়াই থেকে এসে চুলার আগুনে পড়েছে। সৎ মায়ের খপ্পর থেকে বেঁচে এখন মামির খপ্পরে পড়েছে। মামি অবশ্য বড় মামা এবং অন্যান্যদের সামনে মা ছাড়া অন্য কিছু ডাকেন না। বড় মামা বাড়ি না থাকলেই তার আসল রূপ বেরিয়ে আসে। তখন মহিমা উপলব্ধি করতে পারে সে এ বাড়ির কাজের মেয়ে, বই, অন্য কিছু নয়। এই ব্যাপারটাই খারাপ লাগে মহিমার। বাকি সব গা শোয়া হয়ে গেছে ওর। বয়স 20-তে পা দেওয়ার পর থেকে মহিমা বুঝতে পারে ওর দিকে লোকজন একটু বিশেষ নজরে তাকাতে শুরু করেছেন। কলেজে ওড়না মাথায় দিয়ে যাওয়ার পরেও পেছনে ফেউ লেগে যেত। সেই ফেউ সারাতে আরেক কাণ্ড। একবার তো এক ছেলে বাড়ির গেট পর্যন্ত এসে সারাদিন রাত দাঁড়িয়ে থাকতো, শীষ বাজাতো। পরে মামি দারোয়ানকে দিয়ে ছেলেকে ধরে এনে এমন রাম ধরাই দিলেন যে সেই ছেলেকে আর এ পাড়ায় দেখা যায়নি। তারপর একদিন মহিমা একটা লেকচারে নারীর উপর পর্দা ফরজ হবার কথা শুনে বুঝতে পারলো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ।
নারীর নিরাপত্তার স্বার্থেই তার পর্দা মেনে চলা উচিত, পাশাপাশি পর্দার আরো কয়েকটি শর্ত যা একজন নারীকে রাখে সুরক্ষিত। মহিমা বড় মামাকে বলে তখনই একটা বোরকা নিয়ে পড়া শুরু করেছিল। মামি মুখ ভেঙছে সেদিনই বলেছিলেন, আর কত নখরাজি দেখাবি? তুই কি এমন বেলোয়ারি সুন্দরী? ঢং আর কি। মহিমা কোনো প্রত্যুত্তর করে না, তবে মামা ওর পর্দা করাটাকে অ্যাপ্রিসিয়েট করে। মামিকে বলে কয়ে আরেকটা বোরকা আনিয়ে দিয়েছেন। তারপর থেকে মহিমা বোরকা নিকাব পরেই কলেজে যায়। নামাজটা 5 ওয়াক্ত পড়ে, শরীয়তের হুকুম আহকামগুলো সাধ্যমতো পালন করার চেষ্টা করে। এজন্য তাকে অনেক সময়ই মামির তোপের মুখে পড়তে হয়। মামি এই ব্যাপারগুলোকে একদমই আমলে নিতে চান না। তিনি গেট খুলতে মহিমাকেই পাঠাবেন, যদিও তার বেপরদা মেয়ে ঠ্যাং তুলে শুয়ে বসে থাকে, তবু কাজটা মহিমাকেই করতে হয়। মহিমা সবসময় ওড়নায় নিজেকে মুড়ে দরজা খোলে। মহিলা হলে সরাসরি কথা বলে, পুরুষ হলে দরজা ফিরিয়ে আড়াল থেকে কথা বলে। আজও তেমনি গেস্ট আসলে ওকেই দরজা খুলতে বলা হলে মহিমা কিছুটা অস্বস্তি বোধ করে, কারণ মহিমা শুনেছে আজ বড় মামার ব্যবসার একজন পার্টনার আসবেন যিনি এতদিন দেশের বাইরে ছিলেন, গত মাসেই বাংলাদেশে এসেছেন। বড় মামার কথায় মহিমার মনে হলো ভদ্রলোক বড় মামার বয়সী তো হবে নেই, সেক্ষেত্রে সালাম দিয়ে সে সরে পড়বে, তাতে উভয় দিক রক্ষা হবে, মামির কথাও শোনা হবে, পর্দাও রক্ষা হবে। কিন্তু এই বিয়ে সে গেস্টদের সামনে যেতে একদম ইচ্ছে করছে না। গোসল না করুক, অন্তত কাপড়টা তো বদলে নিতে পারতো। মহিমা ভাবলো গেস্টদের জুস পরিবেশন করেই না হয় ও গোসলে ঢুকে যাবে, কারণ জুস খেতেও তো 10টা মিনিট সময় লাগবে। ততক্ষণে মহিমার হয়ে যাবে। রান্নাঘরে দাঁড়িয়ে এসব সাত পাঁচ ভাবছে, এমন সময় বেল বাজলো। মহিমা চমকে উঠে দ্রুত ওড়নাটা ছেড়ে মাথা মুড়িয়ে নিজেকে পুরোপুরি ঢেকে নিল, কেবল মুখ আর হাতের কবজিটুকু বাদে। দু হাতে জামাটা টেনে টুনে সমান করার ব্যর্থ চেষ্টা চালালো। ওর নিজের কাছেই খারাপ লাগছে এই বেশে গেস্টদের সামনে যেতে। সারাদিনের রান্না বান্না শেষে কালি ঝুলি ভরা তেনা টানা কাপড়ে ঘামের গন্ধ মাখা অবয়বে বাইরের আগত অতিথিদের সামনে যাওয়াটা অভদ্রতাই মনে হচ্ছে, কিন্তু মহিমার কি করার আছে। আড়ষ্ট ভঙ্গিতে পা বাড়ালো মহিমা। অনেকবার বেল বাজতেই দ্রুত দরজা খুলে একপাশে সরে দাঁড়ালো মহিমা। বড় মামার বয়সী একজন লোক ঢুকলেন, তার পিছনে একটা 5 বছরের বাচ্চা ছেলে। মহিমা মৃদু স্বরে সালাম দিলে ভদ্রলোক দরাজ গলায় সালামের উত্তর দিয়ে চারপাশে তাকালেন। কোথায় ভুইয়া সাহেব, কোথায়? ওনাকে আমার সালাম দাও। জি, আপনি বসুন, উনি আসছেন। বলেই দরজাটা বন্ধ করতে গেলে সেটা কাউকে চেপে ধরলো, আর সাথে সাথেই আহ শব্দটি শুনতে পেল মহিমা। ভীত হয়ে দ্রুত দরজা খুলে দেখলো একজন ত্রিশূর্ধ্ব ভদ্রলোক তার নাকে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছেন। মহিমা দাঁতে জিভ কাটলো। ওর ধারণা ছিল না পেছনে আরো কেউ আছে। সে পেছনে কাউকে না দেখে দরজা বন্ধ করে দিতে গেলে এই বিপত্তি ঘটে। মহিমা ডান হাত নিজের ঠোঁটের উপর চেপে ধরে মৃত স্বরে বলল, দুঃখিত, লক্ষ্য করিনি। লোকটা ভ্রু কুঁচকে মহিমার দিকে তাকালো। মহিমা ততক্ষণে দরজা খোলা রেখেই ভেতরে চলে এসেছে। দ্রুত পায়ে বড় মামাকে অতিথি আসার খবর জানিয়ে রান্নাঘরের দিকে গেল। অতিথিদের জুস দিতে হবে। মহিমা জুস ঢালা শেষ করতেই দরজার সামনে মামি এসে দাঁড়ালেন। তার পেছনে মাইশা খুব সুন্দর করে সেজে এসেছে। মাইশা এমনিতেই চোখ ধাঁধানো সুন্দরী, তার উপর ঠোঁটে কমলা রঙের লিপস্টিক, হাতে একই রঙের নেল পলিশ, আর কমলা রঙের এই 3 পিসটাতে তাকে জলজান্ত কমলা লেবুই মনে হচ্ছে। মামি গম্ভীর স্বরে বলে উঠলেন, জুসের ট্রেটা মাইশার হাতে দে। তোর আর ড্রয়িং রুমে যেয়ে কাজ নেই, আর দয়া করে একটু ভদ্র হ। কি যে বিশ্রী করে রেখেছিস চেহারার, যেন লোকে দেখলে বলে আমরা তোকে না খাইয়ে না পরিয়ে রেখেছি। যা করার জলদি কর, ঠিক আধা ঘন্টার মধ্যেই নাস্তা দিবি। মহিমা সামান্য মাথা ঝোঁকালো। জি মামি। বড় মামি চলে গেলে মহিমা নিজের রুমে চলে এলো। ড্রয়িং রুমে ঢুকেই মিষ্টি একটা হাসি দিল মাইশা। তার চোখ আটকে গেল টোল ডাক ত্রিশূর্ধ্ব যুবকটির দিকে তাকিয়ে। মনে মনে বলে উঠল, ওয়াও, সো গুড লুকিং। মামি হেসে এগিয়ে গিয়ে সালাম দিলেন। ইস, কতদিন পর হামিদ ভাইয়ের সাথে দেখা হলো। তা ভাবিকে আনলেন না কেন? আপনার ভাবি গেছে তার মায়ের বাড়ি, আরেকদিন নিয়ে আসবো। আজ ছোট ছেলেকে নিয়ে এসেছি। ও হলো রাজ, মানে মেহেরাজ ইসলাম, আর এটা আমার নাতি পাপন। সালাম বিনিময় পর্ব শেষে রাশেদা বানু মাইশাকে কাজের সাথে পরিচয় করিয়ে দিলে মাইশার ডান হাত বুক পর্যন্ত তুলে আতাপ করার স্টাইলে বলল, আসসালামু আলাইকুম। মেহরাজ মৃদু হেসে সালাম দিল। হালকা কথাবার্তা আর জুস পান পর্ব শেষে পাপন জানালো সে বাথরুমে যাবে। তখন হামিদুল ইসলাম রাশেদা বানুকে বললেন,
ভাবি আপনার কাজের মেয়েটাকে একটু ডাকেন তো, আমার নাতিটাকে একটু বাথরুমে নিয়ে যাক। মামি কাঁপা হেসে পাপনকে বললেন। চলো, আমি নিয়ে যাচ্ছি। কথাটা বলে তিনি প্রসঙ্গটা এড়িয়ে গেলেও হামিদুল ইসলামের ভুলটা তিনি ভাঙালেন না। আধা ঘন্টা পর টেবিলে নাস্তা সাজিয়ে মহিমা মামিকে আড়াল থেকে মৃদু স্বরে ডাকলো। মামি মহিমাকে ইশারা করলেন চলে যেতে। মহিমা চলে যেতে ধরলে বড় মামা হঠাৎ ওকে ডাকলেন। এই যে মা মহিমা, এদিকে আয়। এই যে এটা হলো আমার ভাগ্নি মহিমা। মহিমা ভালো করে ঘুমটা টেনে একপাশে আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে ফের সালাম দিল হামিদুল ইসলামকে। তিনি বিস্ময়ের সাথে বলল, গেটটা কি ওই খুলেছিল? আইসি, আমি তো প্রথমে ভেবেছি। তা মা, তুমি কিসে পড়ো? জি, অনার্স ফার্স্ট ইয়ার। বলতে বলতে অজান্তেই চোখ চলে গেল মেহরাজের দিকে। লোকটা কি দাড়ি রেখেছে, ওকে সুন্দর দেখানোর জন্য নাকি সুন্নত পালনের অংশ হিসেবে? ভাবতে গিয়ে মনে মনে নিজেকেই কষে বকে দিল মহিমা। যে কারণেই রাখুক, তোর কি? মেহরাজ এক পলক ওর দিকে তাকিয়ে নিজের নাকটা আলতো হাতে বুড়িয়ে নিলে মহিমা আরক্ত মুখে চোখ নামিয়ে ঘোমটা টেনে নিজেকে আড়াল করবার যথাসাধ্য চেষ্টা করলো। মামি এ সময় সহাস্যে বললেন, যাও মা, তুমি ভেতরে যাও। মহিমা দ্রুত পায়ে ঘরে চলে গেল। মাইশা হাসি মুখে মেহরাজকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। মেহরাজ একবার ভালো করে তাকালো মাইশার দিকে। মেয়েটা সুন্দরী, সন্দেহ নেই, তবু কি যেন নেই নেই মনে হচ্ছে। মেহরাজ মাইশার প্রশ্নের উত্তর দিতে লাগলো। তারপর হঠাৎ পাপনের কানের কাছে ঝুঁকে কি যেন বলল। পাপন তার হাতের খেলনা ক্যামেরাটা গলায় ঝুলিয়ে মাথা নাড়ালো। তারপর উঠে দাঁড়ালো। দাদু দাদু, আমার বসে থাকতে ভাল লাগছে না, আমি একটু হাঁটাহাঁটি করি। হ্যাঁ হ্যাঁ, যাও, ভেতরে লনে প্রচুর খোলা জায়গা আছে। আমি হাসি মুখে হাত দিয়ে দেখালে পাপন সেদিকে চলে যায়। হামিদ সাহেব মহিমার বড় মামার সাথে ব্যবসায়িক আলাপ জুড়ে দিয়েছে। ওইদিকে মাইশা অনর্গল কথা বলে চলছে। মেহরাজ শুনতে শুনতে অন্য মনস্ক হয়ে যাচ্ছিল বারবার। আনমনেই চোখটা ভেতর দিকে চলে যাচ্ছিল, যেখানে সে পাপনকে পাঠিয়েছে। মহিমা খুব যত্ন করে সালাদ কাটছিল। প্রথমে পাতাকপি মিহি কুচি করে ফোটানো গরম পানিতে কয়েক মিনিট রেখে সেটাকে ঝরিয়ে তাতে কিছু গাজর কুচি আর টক দই মিশিয়েছে। এবার দক্ষ হাতে দুটো বড় ফর্ক দিয়ে সেগুলোকে টস করছিল। টস করা হলে সবজির মিশ্রণটা খুব সাবধানে প্লেটে আগে থেকেই সাজিয়ে রাখা গাজরের তৈরি ফলের মাঝখানে পুরে দিতে লাগলো। এমতা অবস্থায় পাপনের আচমকা প্রশ্নে কিছুটা চমকে হাত নড়ে গেল মহিমার। সে পাপনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার নাম? পাপন ওপর নিচ মাথা দোলালো। মহিমা বিনতে আশরাফ। আর তোমার নাম? আমি পাপন, ফুল নেম আদনান ইসলাম। মাশাআল্লাহ, সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো তুমি? এই যে আল্লাদি মার্কা কথাবার্তা ছেড়ে ডিনারের প্রিপারেশন নাও। রাত 8টায় টেবিল লাগাতে বলেছে আম্মু। আচমকা কর্কশ কণ্ঠের শব্দে মহিমা এবং পাপন দুজনেই চমকে ফিরে তাকালো। মাইশা কখন এসে দাঁড়িয়েছে ওরা টেরই পায়নি। মহিমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পুনরায় কাজ মন দিল। মাইশা এবার পাপনের গলাটা টেনে দিয়ে বলল, লাভলি বয়, হোয়াটস ইউর নেম? পাপন মাথা সরিয়ে অসন্তুষ্ট স্বরে বলল, লিসেন, আমার গাল টানবে না, আর আমি বাংলায় কথা বলতে পারি। মহিমা এক মনে কাজ করে যাচ্ছে, এদিকে তাকাচ্ছেই না, কারণ সে পাপনের সামনে আরেকবার অপদস্থ হতে চায় না। মাইশা দু হাত কোমরে রেখে বলল, ওরে বাবা, গালে হাত দেওয়া যাবে না। আচ্ছা যাও, দিলাম না। এসো আমার রুমে এসো, দুজনে মজা করে গল্প করি। নো, আই এম কোয়াইট কমফোর্টেবল হিয়ার, ইউ মে গো। পুরি বাবা, এক রত্তির ছেলে মুখে কি কেচিকলের মতো চলছে রে। হোয়াট ইজ কেসিকল? কেচিকলও চেনো না? ওকে বাদ দাও। আচ্ছা, ড্রয়িং রুমে তোমার দাদুর সাথে যিনি এসেছেন, ওটা কে হয় তোমার? আমার পাপা। মহিমা সালাদের ডিশটা ডাইনিং এ সাজিয়ে রান্নাঘরে চলে গেল। মাইশার চেহারায় চিন্তার রেখা। ওইটা তোমার পাপ্পা? হুম। ও, তোমার আম্মু সে কোথায়? আম্মু ডিভোর্স নিয়ে চলে গেছে। তাই নাকি? মাইশার কপালে চিন্তার রেখা। ছেলেটা তাহলে বিবাহিত। গতকালই বাবা আর মা কে এ নিয়ে কথা বলতে শুনেছে। হামিদুল আঙ্কেল এবার ঢাকায় এসেছেন তার ছেলের বউ খুঁজতে। তার ছেলে এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানির ডিজিএম। ইনি নাকি আবার অন্যরকম মেয়ে চান, শান্ত ভদ্র ধার্মিক গোছের। চত্ব সব ধার্মিক চায় না ছাই। এগুলো আসলে বর্তমান জামানার ট্রিক্স। ধার্মিক মানে সাত চোরে যা না করা মেয়ে। মাইশার পক্ষে কারো ডোমেস্টিক অ্যানিমেল হয়ে থাকা অসম্ভব। তবে ছেলেটা দারুণ, যেমন দেখতে তেমন মালদার। এমন ছেলেই মাইশার পাত্র হিসেবে খুব পছন্দ। এর জন্য যদি ধার্মিক সাজা লাগে তো সাজবে।
আর একবার বিয়ে হয়ে গেলে মাইশাকে আর পায় কে? বই গেছে ওদের কথা মতো ঘুর কোনো সেজে পড়ে থাকতে। তখন সে মেহরাজকে বাধ্য করবে পাপনকে বোর্ডিংয়ে দেবার জন্য। মহিমা এক এক করে সব খাবার টেবিলে দেওয়া শেষ হলে মামিকে জানালো যে ডিনার রেডি। রাশেদা মহিমাকে রান্নাঘরে পাঠিয়ে দিয়ে মাইশাকে বললেন মেহরাজ এবং হামিদ সাহেবকে ডেকে আনতে। তারা সবাই খাবার টেবিলে এসে বসলেও পাপন তখনও আসেনি। সে জানিয়েছে সে আন্টির হাতে খাবে। তখন রাশেদা দ্রুত একটা প্লেটে খাবার তুলে দিয়ে মাইশার হাতে দিয়ে বললেন, মাইশা, তুই গিয়ে পাপনকে খাইয়ে দে, ও তোর হাতেই বোধহয় খেতে চাচ্ছে। মাইশা মনে মনে মায়ের উপর ক্ষোভ ঝাড়লো। এক উটকো ঝামেলা ওর ঘাড়ে গুছিয়ে দেওয়ার জন্য বিরস মুখে প্লেটটা নিয়ে মহিমার ঘরে উকি দিয়ে পাপনকে ডাকলো। হাই পাপ্পু, চলো তোমাকে আমি খাইয়ে দেবো। নো, আমি মামা আন্টির হাতে খাবো, আর আমাকে এসব নামে ডাকবে না, ওকে? ও ওকে, বাট হোয়াট ডু ইউ মিন বাই মাম্মা আন্টি? আমি মহিমা আন্টির হাতে খাবো, তোমার হাতে খাবো না। ও এই কথা, যাক বাঁচা গেল। নাও নাও মহিমা, উনি এখন তোমার হাতে খাবেন। এখন তুমি বসে বসে খাওয়াতে থাকো। বলেই মাইশা মহিমার হাতে প্লেট ধরিয়ে দিয়ে চলে গেল। মহিমা হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে হাত ধুয়ে এসে পাপনকে খাওয়াতে শুরু করলো। পাপন উৎসাহের সাথে বলল, তুমি গল্প বলো। বলেই সে তার গলায় ঝুলানো ক্যামেরাটা মহিমার দিকে তাক করে পটাপট কয়েকবার ক্লিক করে ফেললো। তুমি গল্পটা বলো, আমি ভিডিও করি, তাহলে বাড়ি গিয়েও গল্পগুলো প্লে করে শুনতে পারবো। মহিমা বাম হাত ক্যামেরার উপর রেখে বলল, অকারণে ছবি তোলা গুনাহ। গুনাহ? গুনাহ কাকে বলে? গুনাহ হলো পাপ। আল্লাহ আমাদের যেটা করতে নিষেধ করেছেন তা করা, এবং যা করতে বলেছেন তা না করলে গুনাহ হয়। গুনাহ হলে কি হয়? গুনাহ বেশি হলে আল্লাহ শাস্তি দেন। কেন, আল্লাহ কি খুব রাগী? উহু, এর উল্টোটা। আল্লাহ খুব 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 দয়ালু। মহান আল্লাহ বলেন, আমার রহমত আমার ক্রোধের উপর বিজয়ী হয়েছে। এর মানে কি? এর মানে হলো মহান আল্লাহর রাগের চেয়ে তার দয়া বেশি। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের কথা বলা শিখিয়েছেন। এই পৃথিবী, আকাশ, বাতাস, চারদিকে যা কিছু দেখছো সব আল্লাহর সৃষ্টি। অথচ মানুষ যখন তার জমিনে থেকে তাকেই বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, তখন আল্লাহ ক্রোধান্বিত হবেন না, কিন্তু তিনি তার বান্দাদের রাগ করে ধ্বংস করে দেন না। তাদের সময় দেন ফিরে আসার, সত্যকে জেনে তা মেনে নেবার সুযোগ দেন। এভাবে যুগের পর যুগ আল্লাহ আমাদের সুযোগ দিয়ে চলেছে যেন আমরা ফিরে আসি। এটাই হলো তার রহমত, যা তার রাগকে দমন করে দিয়েছে। পাপন চোখ বড় বড় করে তাকিয়ে শুনতে লাগলো। মহিমা ছোট ছোট লকমা ওর মুখে তুলে দিতে লাগলো, আর পাপনের অফুরন্ত প্রশ্নের জবাব দিতে লাগলো। এদিকে খেতে বসে মেহরাজ মনে মনে উসখুস করছিল। মনে খুব আশা ছিল যাবার আগে অন্তত একবার হলেও মেয়েটির দেখা পাবে। মাত্র এক দেখাতেই যেন এক অদ্ভুত বন্ধনে জড়িয়ে গেছে মেহরাজ। আগে তো কখনো এমন হয়নি। যাবার সময় ঘনিয়ে এলে হামিদ সাহেব বিদায় নিচ্ছিলেন। খাবারের প্রশংসা করে বললেন, রান্না তো একেবারে অমৃত, স্বাদটা অনেকদিন মুখে লেগে থাকবে। রাশেদা কিছু না বললেও তার স্বামী সাথে সাথেই হা হা করে হেসে উঠল। আরে এ তো আমাদের মহিমার রান্না, ও খুব চমৎকার রাঁধে। তোমার ভাবি তো রান্নাঘরে ঢুকতেই পারে না, ওর নাকি মাথা গরম হয়ে যায়। রাশেদা মনে মনে রাগে গজগজ করতে থাকলেন। ভাবলেন, দাঁড়াও, এরা যাক, ভাগ্যের প্রশংসা করা ঘোচাচ্ছে, সুযোগ পেলেই খালি বঞ্জির গীত গাওয়া বার করছে। হামিদ সাহেব হেসে বললেন, তাই নাকি? ডাকো তো ওকে, একটা থ্যাঙ্কস তো অবশ্যই পাওনা হয়েছে ওর। বড় মামা দরাজ গলায় মহিমাকে ডাকলে মামির মুখ পাংশু বর্ণ ধারণ করলো। এরই মধ্যে মামি নিজে গিয়ে মাইশাকে ডেকে আনলেন। হামিদ সাহেব যাবার বেলায় মহিমার মাথায় হাত রেখে দোয়া করলেন। মাইশার সাথেও সি অফ করলেন। মেহরাজ চুপচাপ দু হাত পকেটে পুরে দাঁড়িয়েছিল। মহিমা আসার কথা শুনে সেও একটু নড়চড়ে দাঁড়ালো। সেও ভাবেনি যাবার আগে আরেকবার মেয়েটার দেখা পাবে। মনে মনে নিজের ভাগ্যকে ধন্যবাদ জানালো। মানুষ যখন অনেক খোঁজার পর কোথাও তার আকাঙ্ক্ষিত বস্তুটির দেখা পায়, তখনই সে মনে মনে চমকে উঠে আর ভাবে, আরে এটাই তো খুঁজেছিলাম। মহিমাকে দেখার পর মেহরাজের এমনটি মনে হয়েছিল। যদিও মহিমার অমন বেশভূষা আর মলিন মুখ মেহরাজের মনে ভিন্ন এক বার্তা বয়ে এনেছিল। তারপর মেয়েটি যখন পোশাক বদলে নাস্তা দিতে এসেছিল, তখন তাকে আরো অন্যরকম দেখাচ্ছিল। মেয়েটা মাইশার মতো ধারালো সুন্দরী না, তবে খুব মায়াবতী।
দেখলেই মায়া লাগে। মেহরাজ ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই মেয়েটা সম্পর্কে তাকে আরো জানতে হবে। তবে তার কাজটা সহজ করে দিয়েছেন ওর বাবা। বাবা নিজেই ভুইয়া আঙ্কেলকে একা পেয়ে মহিমা সম্পর্কে এটা সেটা জিজ্ঞেস করেছিলেন। তখনই মেহরাজ নীরবে বসে শুনেছে মহিমার করুণ জীবন কাহিনী। ওর বাবা মা নেই, মেয়েটা একা একাই ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করে। লেখাপড়াও নাকি সে খুব ভালো। ভুইয়া সাহেবের হৃদয়গ্রাহী বর্ণনা শুনে মেহরাজের মনটা আরো নরম হয়ে গেছে ওর প্রতি। প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগে যায় ওর। তারপর থেকে ওর সম্পর্কে যতটুকু জানছে ততই ওর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। উজ্জ্বল শ্যামবর্ণ মেয়েটির চেহারা আসলেই অদ্ভুত মায়াকারা। শান্ত দিঘির মতো চোখগুলোতে গাছের মতো ছায়া ফেলেছে তার ঘন পাপড়িগুলো। ঠিক এমন একটি মেয়েকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিল তার উত্তর 30-এর নিঃসঙ্গ জীবন। আজ যখন পেয়ে গেল সেও এক কঠিন কাঁটাতারের বেড়াজালে বন্দি। মেহরাজ বেশ বুঝতে পারছে ভুইয়া সাহেবের স্ত্রী তার আপাত সুন্দরী কন্যা মাইশার জন্য তাকেই পাত্র হিসেবে নির্বাচন করেছেন। কিন্তু মেহরাজের যে কোনো উপায় নেই। সে তার মন হারিয়ে দেউলিয়া হয়ে গেছে প্রায়। মেয়েটাকে দেখার পরপরই সে মুহূর্তেই ওর মাথায় একটা বুদ্ধি খেলে গিয়েছিল। আর সেটা ভেবেই পাপনকে লাগিয়ে দিয়েছিল মেয়েটির পিছনে। কারণ পাপনের অভ্যাস খটর খটর সবকিছুর ছবি তোলা। ভাগ্য সুখ প্রসন্ন থাকলে হয়তো মেয়েটার 2-4টে ছবিও তুলতে পারে। সেটা ভেবেই পাপনকে বলা। এমনিতে পাপন খুব স্মার্ট বয়। শারীরিক বয়সের তুলনায় ওর মানসিক বয়স, যাকে সাইকোলজির ভাষায় বৃদ্ধাঙ্ক বলা হয়, পাপনের সেটা অনেক বেশি। মহিমা এলে মেহরাজের ভাবনা জাল শতছিন্ন হলো। হামিদ সাহেব যখন ওর মাথায় হাত রেখে কথা বলছেন তখন মেহরাজের মাথায় অন্য চিন্তা খেলা করছে। এদিকে হামিদ সাহেব বলছেন, আমার নাতি তো তোমার প্রশংসায় পঞ্চমুখ, তাই একদিন তোমার মামার সাথে আমাদের বাড়ি এসো না ভাবি। আপনারা সবাই একদিন আসেন আর মহিমাকে অবশ্যই নিয়ে আসবেন। ভুইয়া, তোমার সাথে আমার অনেক কথা আছে, নেক্সট মিটিং এ বলবো। ভুইয়া সাহেব খুশি হলেও রাশেদা মনে মনে রেগে কাই হয়ে গেলেন। এক ফুটে করুণীর জন্য তার অপূর্বা সুন্দরী মেয়ের সমস্ত যোগ্যতা ফিকে হয়ে যাবে এমনটা তিনি কখনো ভাবেননি। না, এর একটা বিহিত করতেই হবে। এদিকে মেহরাজ বুঝতে চেষ্টা করছে বাবা ঠিক কি নিয়ে কথা বলতে চাচ্ছেন। সে তো তার ভালো লাগার কথা এখনো বাবাকে জানায়নি। সে তো বাবাকে বলার সুযোগই পায়নি যে মহিমাকে তার অসম্ভব ভালো লেগেছে। একে লাভ এট ফার্স্ট সাইট বললেও অযৌক্তিক হবে না। কিন্তু বাবা ওর মনের খবর জানবে কিভাবে? তাহলে কি এটা কাকতালীয়ভাবে মিলে গেল? মেহরাজ ভাবনায় পড়ল। বাড়ি ফিরে রাতে আর বাবার সাথে তেমন কোনো কথা হলো না। মেহরাজ ভেবে রেখেছে সে নিজেই খোঁজ খবর নিয়ে তারপর বাবাকে নিয়ে এগোবে। তাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘনিষ্ঠ বন্ধু হাসিবকে ফোন দিল। হাসিব ভুইয়া সাহেবদের পাড়াতেই থাকে। ভাগ্য সব প্রসন্নে থাকলে হয়তো হাসিবের মারফতে অনেক কিছু জানা যেতে পারে বা সামনে এগোনো যেতে পারে। ফোনটা হাসিবই ধরলো। সে তো যার পর নাই অবাক। কি রে শালা, এতদিন পর আমার কথা তোর কিভাবে মনে পড়লো শুনি? মেহরাজ হাসলো। অস্বীকার করবো না দোস্ত, একটা ঠেকায় পড়েই ফোনটা করেছি। আচ্ছা, তুই ভুইয়া সাহেবকে চিনিস? 62/10 নম্বর বাসা। হাসিব কিছুক্ষণ চিন্তা করে বলল, চেনা চেনা লাগছে, তবে আমাদের এলাকায় দুজন ভুইয়া সাহেব আছেন। একজন হলো অ্যাডভোকেট। না না, এটা আরেকজন। ওই যে বোনের মেয়েকে পালন করছে, নিজের একটা মেয়ে আছে উনি। হ্যাঁ হ্যাঁ চিনেছি, কিন্তু দোস্ত তুই এমন একটা মেয়ে পছন্দ করলি যে দুনিয়ার বদের হাড্ডি। রূপের দামাগে মাটিতে পা পড়ে না, দুষ্ট বুদ্ধিতে মাথা পড়া আর সাংঘাতিক হিংসুটে রে। আরে আমার কথা শোন, আমি যার কথা বলছি সে তোর ওই মাইশা ফাইসা না, একেবারে আনকোড়া, নাম মহিমা, ভুইয়া সাহেবের ভাগ্নি। ও হ্যাঁ চিনেছি এবার। তা চোখ তো দেখি ভালোই, একেবারে খাঁটি জহুরির চোখ। রত্ন চিনতে একটুও ভুল করিসনি। মেহরাজ হেসে বলল, একটা উপকার করতে পারবি? জরুরি, বল কি উপকার চাইতো? মানে মেয়েটা তো পর্দা করে, নামাজ পড়ে, তাই ওর সাথে সরাসরি কথা বলা অসম্ভব প্রায়। ভাবছি মেয়েটাকে যদি কোনোভাবে তোর বাসায় আনা যেত, তবে আমি ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে ওর মনোভাবটা জানতাম। করতে পারবি দোস্ত? পাশে স্ত্রীর সাথে কথা বলে জানালো হাসিব। শোন, তোর ভাবি বলেছে সে পারবে। রহিমার সাথে নাকি ওর ভালো জানাশোনা আছে। তাহলে তো হয়ে গেল। তুই ব্যবস্থা করে আমাকে টাইম টেবিল জানা। আচ্ছা, আমার নিজের কথায় তোর খবরই তো জিজ্ঞেস করা হলো না। বাচ্চারা সবাই কেমন আছে? ভালো তো? হ্যাঁ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো। ভাবিকে আমার সালাম দিস।
দুদিন পরের কথা, হাসিবের ফোন পেয়ে মেহরাজ শুক্ল ওর বাড়িতে। আজ ওর প্রথম অভিসার বলা যেতে পারে। যাবার পথে বাচ্চাদের জন্য কিছু আইসক্রিম চকলেট কিনে নিল। এদিকে হামিদুল ইসলাম বেশ কিছুক্ষণ চেষ্টার পর বড় ছেলে আবরাসের সাথে কানেক্ট করতে পেরে উচ্ছ্বাসিত। ছেলেকে দেশে আসতে বলছেন বারবার। এক পর্যায়ে বলেই ফেললেন, তোমার জন্য একটা সুশীল পাত্রী দেখছি। আই থিঙ্ক সি ইজ পারফেক্ট ফর ইউ। ওর মতো মেয়েই তোমার ভাঙ্গাচোরা জীবনকে গুছিয়ে দিতে পারবে। পাপনও একদিনেই মেয়েটার ন্যাওটা হয়ে গিয়েছে। তাই তো বলছি, ওনকে ঝেড়ে ফেলে ভবিষ্যৎ নিয়ে ভাবো। মাত্র সেদিনই আমরা ওর মামার বাড়ি থেকে দাওয়াত খেয়ে এলাম। তুমি ঢাকায় চলে এসো, সাক্ষাতে কথা হবে। রাখি, কেমন? হামিদ সাহেব ফোন রেখে দিলেন। কলেজ যাবার জন্য তৈরি হয়ে সবে বেরোচ্ছিল মহিমা, তখনই মামি এসে জানালো আজ তার ভাইয়ের বাড়ি থেকে কিছু গেস্ট আসবে। মহিমা যেন কলেজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে। শুনে মৌন সম্মতি জানিয়ে মহিমা বেরিয়ে পড়লো। মহিমার রিক্সা যখন কলেজের কাছাকাছি, তখনই মহিমার ফোন বেজে ওঠে। ব্যাগ খুলে মোবাইল হাতে নিয়ে মহিমা চমকে উঠে। লাবণী ভাবি। হঠাৎ কি মনে করে ফোন রিসিভ করে সালাম দিয়ে মহিমা, কিরে, তুই কোথায় এখন? কলেজ যাচ্ছি ভাবি। কেমন আছো ভাবি? কুশলাদি পরে হবে, আগে তুই আয়। তোর সাথে দেখা করার জন্য আমি তোর কলেজের গেটে দাঁড়িয়ে আছি। তুই কত দূর আছিস? আমি তোমাকে দেখতে পাচ্ছি ভাবি। মহিমার কপালে চিন্তার রেখা। ভাবি হঠাৎ ওর কলেজের গেটে এমন কি জরুরি কাজ পড়ে গেল? মহিমাকে নামতে দেখে লাবণী হাসি মুখে এগিয়ে গেল। বাহ, বোরকা পরায় তোকে বেশ মাননীয়তা মনে হচ্ছে। আমার কথা ছাড়ো, তুমি হঠাৎ কি মনে করে? তোর সাথে একটা জরুরি মিটিং আছে, চল। আজ ক্লাস করতে হবে না, একজনকে ডেকেছি তোর সাথে দেখা করতে। মানে কে একজন? পুরুষ মানুষ? জি, পুরুষ মানুষ। তোর পানিপ্রার্থী বলতে পারিস। ভাবি, আমি কোনো পুরুষের সাথে কথা বলবো না। তাকে যা বলার আমার গার্ডিয়ানের সাথে কথা বলতে বলো। তোর গার্ডিয়ান কারা তা আমার চেয়ে বেশি কেউ জানে না। তোর ওই মামি আর হিংসুটে মামাতো বোন তোকে এ জীবনে বিয়ে হতে দেবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। আর তোর বড় মামা, আই এম সরি টু সে, উনি তোর মামির সামনে জোরে কথা বলতেও ভয় পান। সেই তিনি তোকে বিয়ে কি দেবেন? শেষে দেখা যাবে তোকে আধা পুরি বানিয়ে বসিয়ে রাখবে, নতুবা বাড়ির দারোয়ান কেয়ারটেকারের সাথে দৌড়ে বেঁধে বিয়ে দিয়ে ঘরে খুঁটি বানিয়ে রাখবে। আর সেই কৃতজ্ঞতা বোধ থেকে তুই আর তোর ভবিষ্যৎ বংশধর তোর স্বার্থপর মামি আর মামাতো বোনের 14 গোষ্ঠীর খেদমত করে করে জীবন পার করবি। কেমন, তাই না? ভাবি, তুমি রাস্তার উপর দাঁড়িয়ে এসব কি শুরু করলে? কথা না বাড়িয়ে এখন চল। তোকে আমি বেশরীয়তে কিছু করতে বলছি না। তুই আমার উপস্থিতিতে তার সাথে সৌজন্য সাক্ষাৎটুকু কর। বাকি মামার সাথে কথা যা বলার তা আমি এবং তোর হাসিব ভাই বলবো, বুঝেছিস? সব বুঝলাম, কিন্তু যে এসেছে সে কে কি কিছুই তো জানি না। সব জানতে পারবি, আমার সাথে চল। আমি এটা খুব ভালো করেই জানি যে বিয়ের উদ্দেশ্যে মাহুরামের উপস্থিতিতে পাত্রপাত্রী দেখা করা যায় যাচ্ছে। এখন চল তো। আরে কোথায় যাব সেটা তো বলবে। আপাতত একটা রেস্তোরাঁতে, উনি তোর হাসিব ভাইয়ের সাথে সেখানে অপেক্ষা করছেন। তোর সাথে দেখা করার কথা শুনেই উনি সব কাজ ফেলে ছুটে এসেছে, বেচারা। মহিমার একটা হাত চেপে ধরে রেখেছে লাবণী। কলেজের অদূরেই একটা খুব দামি রেস্তোরাঁ আছে। মহিমা কখনো সেখানে যাবার কথা ভাবতেও পারেনি। মানুষের রিজিক মানুষকে কোথায় টেনে নিয়ে যায়। আজ মহিমার হাত ধরে টেনে নিয়ে সেখানেই ঢুকলো লাবণী। তারপর ওর হাত ধরে একটা ছোট্ট পর্দা ঘেরা রুমে ওকে নিয়ে বসালো। সেখানে একটা চৌকি, টেবিলের চারদিকে চেয়ার পাতা রয়েছে। লাবণী মহিমাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও তার পাশে বসলো। এটাকে বলে কেবিন। বড় বড় রেস্টুরেন্টে এরকম থাকে প্রাইভেসির জন্য। অবশ্য আমাদের দেশে এটা অন্য প্রাইভেসি রক্ষাতেই ব্যবহার হয়। বলেই লাবণী ফোনে মিস কল দিল বা মেসেজ করলো। মহিমা কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই একজন ভদ্রলোক হাসি মুখে সালাম দিয়ে মহিমার বিপরীত দিকে বসলো। তাকে চিনতে পেরে মহিমা তাকে দেখেই মুখ নামিয়ে আড়ষ্ট হয়ে বসে রইল। লাবণী মেহরাজকে জিজ্ঞেস করলো, হাসিব কোথায়? হাসি বাইরে আছে। লাবণী অনুভব করলো মহিমা ওর হাত শক্ত করে চেপে ধরে আছে। লাবণী হেসে মহিমার ধরে রাখা নিজের হাতটা তুলে দেখিয়ে বলল, দেখুন অবস্থা, মেহরাজ ভাই যা বলার আমার সামনেই বলতে হবে। একা কথা বলার চান্স পাবেন না। আল্লাহ যদি চান তো কোনোদিন হয়তো সে সুযোগ পাবেন, বাট নট টুডে। আরে ছাড়, আমি তো যাচ্ছি না, তোর পাশেই আছি। তুই লজ্জা পাবি দেখে হাসিব আসেনি, সে বাইরে বসে আছে। মেহরাজ ভাই বলেন কি বলবেন? আমার বান্ধবী বলেন, ননদিনী বলেন কি ছোট বোন, মহিমা তার সবগুলোই।
ওকে আমি বিয়ের পর থেকে দেখে আসছি। অত্যন্ত লাজুক, মুখচোরা বলতে পারেন, তাই যা বলার আমার সামনে স্বচ্ছন্দে বলতে পারেন। মহিমা ঘামতে লাগলো। ওর নাকের উপর মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘামের ফোঁটা দেখা যাচ্ছে। লাবণী ওর কানের কাছে মুখ নিয়ে বলল, নিকাবটা সরা, পাত্রকে পাত্রী দেখতে দে। আজব রে তুই। না ঠিক আছে, নিকাব সরানো লাগবে না, ওনাকে আমি সেদিনই রেখেছি, আজ তো শুধু ওনার সম্মতি নিতে এসেছি। বলেই মেহরাজ কয়েক সেকেন্ড অপলক দৃষ্টিতে মহিমাকে দেখলো, তারপর বলল, কেমন আছেন আপনি? মহিমা চুপ। লাবণী কুতা দিল। উত্তর দিচ্ছিস না কেন? মহিমা কিছু বলছে না দেখে মেহরাজ বলে চলল, আপনার হয়তো মনে আছে গত মঙ্গলবার আপনাদের বাসায় গিয়েছিলাম। আসলে সেখান থেকে চলে আসার পর মনে হলো আমার খুব দামি একটা জিনিস আপনাদের ওখানে ফেলে এসেছি। মহিমা মুখ নিচু করেই রাখলো। জানতে চাইবেন না কি ফেলে এলাম? মহিমা চুপ। তাহলে কি ধরে নেব আমাকে আপনার পছন্দ হয়নি? মহিমা কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। মেহরাজ খানিক নীরব থেকে যখন উত্তরের আশা ছেড়ে দিচ্ছিল, তখন মহিমা বলল, আমি কি বলবো বুঝতে পারছি না। শুধু এটুকু বললেই হবে যে আমি আপনাকে বিয়ে করতে চাইলে আপনার কোনো আপত্তি আছে কি? মহিমা দু চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড পর খুলে বলল, আমার অভিভাবক আমার বড় মামা। কিন্তু আমার জানা মতে ইসলামে মেয়েদের মতামতকে প্রাধান্য দেয়। আজ পর্যন্ত এমন একটা হাদিস শুনিনি যেখানে মেয়ের পক্ষ থেকে তার অভিভাবক অনুমতি দেবে। সে ওয়ালি হতে পারে, কিন্তু সিদ্ধান্ত দেবার অধিকার তো তার নেই। কি ঠিক বলেছি? মহিমা খানিক চুপ থেকে মাথা নাড়লো, একটু বোধহয় হাসলো, কারণ ওর চোখের চারপাশ সামান্য কুঁচকে গেল। মেহরাজ বলল, হাসছেন যে, ভুল কিছু বললাম? মহিমা ডান হাত মুখের উপর রেখে হাসি সামলে বলল, জি না। তাহলে আমি বাবাকে আপনার বাড়ি পাঠাতে পারি? আপনি আমাকে বিয়ে করতে সম্মত, তাই তো? মহিমা আবার মুখ নামালো। লাবণী কাঁধ দিয়ে ঠেলা দিল। বলে ফেল, কবুল কবুল কবুল। মহিমা লাবণীর দিকে তাকালো। আমাকে চোখ রাঙাচ্ছিস কেন? আমি কি করছি? তোর জন্য আমার জামাইটারে বাইরে বসায় রাখছি। মেহরাজ ভাই, আর কিছু বলবেন? এই মুহূর্তে আর কি বলবো, উনি ইজি ফিল করছেন না। তবে আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আর যতদূর জানি সাহাবা একরামগণদের সময়ও বিয়ের ব্যাপারে সরাসরি প্রস্তাব দেওয়া হতো। অত ধানাই পানাই না করে ভাবি আমি আপনার সামনেই আপনার বান্ধবী বা হোয়াট এভার তাকে বলছি যে আমি একটা ভালো চাকরি করছি, বেতন 90,000-এর কিছু বেশি। আমি খুব বেশি ধার্মিক না হলেও ধর্মীয় বিধিবিধানগুলোর প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। সেগুলো আরো ভালোভাবে পালন করতে চাই যদি দিনদার সহধর্মিনী পাইতো। সিগারেট, মদ, মেয়ে মানুষ তিনটার কোনোটার বদ অভ্যেসই আমার নেই। আমি সৎভাবে জীবনযাপন করতে চেষ্টা করি। আর হ্যাঁ, আমি অবিবাহিত। একথা শোনার পর মহিমা এই প্রথম সরাসরি মেহরাজের দিকে তাকালো। দেখলো মেহরাজও ওর দিকে তাকিয়ে আছে। ওর ধারণা ছিল কখন ইনার ছেলে। মহিমা ধীরে চোখ নামিয়ে ফেললো। মেহরাজ পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে লাবণীর হাতে দিল। এটা আমার পক্ষ থেকে ওনাকে গিফট। মহিমাকে প্রতিবাদের ভঙ্গিতে মাথা নাড়তে দেখে মেহরাজ বলল, হাদিয়া তো দেওয়া যায়। আমি নিজে তো আপনাকে এটা পড়াচ্ছি না, সেটা আল্লাহ চাহে তো ভবিষ্যতে পড়াবো ইনশাআল্লাহ। আপাতত আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে এটা কবুল করে নিন প্লিজ। মহিমা চুপ মেরে গেল। লাবণী দুষ্টুমি করে আংটিটা বের করে মহিমার ডান হাত টেনে ধরে বলল, নে, মেহরাজ ভাইয়ের পক্ষ থেকে আমিই পরিয়ে দিলাম। মহিমা আংটি সহ হাতটা আড়ষ্টভাবে মুঠো করে ফেললো। লাবণী বলল, মেহরাজ ভাই, ওকে দিয়ে আসি। সে কি, উনি তো কিছু খেলেন না। মেহরাজ বলল। লাবণী মহিমার দিকে তাকিয়ে হাসলো। আপনার উনি খুব চালাক। খেলে তো নিকাব সরাতে হবে, সেই সুযোগ উনি এখন আপনাকে দেবেন না। আপনাকে আরো অপেক্ষা করতে হবে ভাই। মেহরাজ সামান্য হেসে নিজের কপাল চুলকে বলল, আমি অপেক্ষা করতে রাজি আছি। লাবণী উঠে দাঁড়াতে মেহরাজও উঠে দাঁড়ালো। চলুন ভাবি, আমি আপনাদের ড্রপ করে দেব। মহিমার আর কলেজ যাওয়া হয়নি সেদিন। লাবণী সহ ওরা মহিমাদের বাড়ির সামনেই নামলো। মহিমা আর চোখে একবার মেহরাজের দিকে তাকাতে গিয়ে ধরা পড়ে গেল। মেহরাজ ওর দিকেই তাকিয়ে আছে। লাবণী বিদায় নিয়ে মহিমাকে ওদের বাসার গেট পর্যন্ত পৌঁছে দিল। মহিমা লাবণীকে ভেতরে ডাকলে লাবণী জানালো, আজ না, আরেকদিন। আর এমনিতেও এখন তো আসতেই হবে। হামিদ আঙ্কেল হয়তো 2-1 দিনের মধ্যে প্রস্তাব নিয়ে তোদের এখানে আসবে। তুই সোজা রাজি হয়ে যাবি, বুঝেছিস? শোন, এমন ছেলে পাবি না। তোর বড় ভাগ্য দেখে আমারই চোখ টাটাচ্ছে। মেহরাজ ভাই তো
তোর জন্য আধা পাগল হয়ে আছে রে। সেদিন তোর রান্নার প্রশংসা, তোর ডেকোরেশনের প্রশংসা, কত যে সুনাম করলো তোর। দূর, বাড়িয়ে বলেছে। আচ্ছা ভাবি, মামি বা মাইশা ওরা আংটি দেখলে তো জিজ্ঞেস করবে, কি বলবো? মিথ্যে তো বলতে পারবো না। তাহলে এক কাজ কর, খুলে নিজের কাছেই রেখে দেই। 2 দিন পরে এমনিতেই সবাই জানবে। আমি গেলাম, পরে ফোন দেব। লাবণী চলে গেল। বিকেলে মামির ভাই তার পরিবার সহ এলেন। মামির ভাইয়ের বউ মহিমাকে খুঁটিয়ে খুঁটিয়ে এটা সেটা জিজ্ঞেস করলেন। যাওয়ার সময় ননদের কানে ফিস ফিস করে বললেন, তোমার হাতে তো এত ভালো একটা মেয়ে আছে, আমাদের শাকিলের জন্য একে ভাবছো না কেন বড়পা? মামি বিরক্ত হয়ে বললেন, আরে ওকে বাইরে বিয়ে দেব না, এমন ছেলের কাছে দেব যে আমার বাড়িতে ওকে রাখবে, নিজেও থাকবে। আমার এত বড় সংসার, এসব সামলাবে কে? ওকে ছাড়া তো আমি চোখে অন্ধকার দেখি। আমার মেয়েটা পরের ঘরে চলে গেলে তো বাড়িটা আরো খালি হয়ে যাবে। তাছাড়া মহিমাকে এখন বিয়ে দেব না, বাচ্চা মেয়ে, এত তাড়াহুড়োর কি আছে? আর তোদের শাকিল তো বাদাইম্মা, না পরে আরো ঝামেলায় পড়বো, থাক, দরকার নেই। তুমি ঘর জামাই বহু পাবে বড়পা। এখনকার দিনে বউয়ের বাপের বাড়ি বসে খাবার ছেলের অভাব নাই, কিন্তু মহিমা বা ওর মামা মানে আমাদের দুলাভাই কি রাজি হবে? রাজি হবে না মানে? ওদের ঘাড় রাজি হবে। আমার মুখের উপর কথা বলার সাহস আছে নাকি ওদের মামা ভাগ্নের? আমি তোর মামাকে এমনিতেও বলে রেখেছি, ফ্যাক্টরিতে নিরীহ বাপমা মরা ছেলে পেলে আমাকে জানিও। মহিমাকে নিজের কাছে রাখতে চাই। বাপমা মরা মেয়ে, এদের করলেও সোয়াব আছে। আবার এই সবের লাভও আছে আপা। চুপ করতো। রাশিদা থমকে থামালেন ভাই বউকে। মেহরাজের মনটা এক অদ্ভুত ভালো লাগায় সে আছে। বাসায় ঢুকতেই পাপন পিস্তল ঠেকালো। হ্যান্ডস আপ! মেহরাজ সাথে সাথেই সারেন্ডারের ভঙ্গিতে 2 হাত তুলল। পাপন বন্দুক তাক করে রেখেই বলল, দাদু ভাই তোমাকে ডেকেছে, চলো। ওকে, আমি কি পোশাকটা বদলে ফ্রেশ হয়ে নিতে পারি স্যার? ওকে, তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। ওরে বাবা, 1 ঘন্টা? এত সময় লাগবে না স্যার, কারণ আমি নিজেও আপনার দাদা ভাইকে খুঁজছি। পাপন পিস্তল নামিয়ে হি হি করে হেসে উঠলে মেহরাজ ওকে খপ করে ধরে শূন্য তুলে আবার লুফে নিয়ে ওর গালে চুমু দিয়ে বলল, আজ আমি অনেক হ্যাপি রে বাপ। কেন? কারণটা তো তুমি বুঝবে না। তবু বলো, তুমি কি মহিমা আন্টির সাথে দেখা করতে গেছিলে? চমকে গিয়ে মেহরাজের হাত আলগা হয়ে যাচ্ছিল। কি ডেঞ্জারাস ছেলে রে তুই! এর মধ্যে মহিমা আন্টিকে তুই কোথায় পেলি? তুমি মহিমা আন্টিকে অনেক লাভ করো, আমি জানি। মেহরাজ দ্রুত ওর মুখ চেপে ধরে বলল, চুপ, এ কথা কারোর সামনে বলিস না বাপ, বাবার কথা রাখতে হয়। আচ্ছা, বলবো না। মেহরাজ ওর গালে চুমু খেয়ে ওকে নামিয়ে নিজের ঘরে চলে গেল। ফ্রেশ হয়ে বাবার সাথে দেখা করতে হবে। বাবা কেন খুঁজছেন কে জানে, তবে মেহরাজ দেরি করতে চায় না। আজই বাবার সাথে কথা বলে বিষয়টা ফাইনাল করতে চায়। কেন যেন মেহরাজের মনে একটা অজানা ভয় কাজ করছে। মনে হচ্ছে যেন কেউ মহিমাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। মহিমাকে পুরোপুরি নিজের করে না পাওয়া পর্যন্ত ওর এ ভয় কাটবে না। তাছাড়া মহিমার মামি আর মামাতো বোনটাকেও বিশেষ সুবিধার মনে হয় না ওর। গোসল সেরে বাবার রুমে আসতেই বাবা খুশি খুশি কণ্ঠে বললেন, আরে রাজ, তোর জন্যই অপেক্ষা করছিলাম বাবা। আমার মনটা আজ অনেক হালকা লাগছে, বুঝলি? মেহরাজ হেসে বলল, আমারও প্রায় একই অবস্থা। হামিদুল ইসলাম হাসলেন। তোর আবার কি হলো? পরে বলবো, আগে তুমি আমাকে কেন খুঁজছিলে সেটা বলো। আবরাজকে রাজি করিয়ে ফেলেছি, বুঝলি? ও 23 তারিখে বাংলাদেশে আসছে। এবারও আসলে একেবারে আকত করিয়ে ফেলবো। মহিমার কাগজপত্রও তো জমা দিতে হবে। পারমিশন পেতে তো 6 মাস লাগবেই। তুই কি বলিস? মেহরাজ বোকার মতো তাকিয়ে থাকলো। বাবার মুখে মহিমার 3 অক্ষরের নামটা একটা বিশাল হাতুড়ি হয়ে ওর হৃৎপিণ্ডে আঘাত করেছে। ব্যথায় টনটন করছে বুকটা। বাবা এসব কি বলছেন? ভাইয়ার সাথে মহিমার বিয়ে দিতে যাচ্ছেন বাবা, তাহলে ওর কি হবে? মেহরাজ দিশাহারার মতো 7-5 ভাবছে। তখন বাবাকে চোখ মুছতে দেখলো মেহরাজ। আমার পাপটা এবার মা পাবে। আমার এতিম বাচ্চাটা মহিমাই ওদের জন্য আদর্শ। এমন সুশীলা মেয়ে পথে ঘাটে মেলে না। আল্লাহ মহিমাকে আমার বাড়ির বউ করে দিন। মেহরাজ স্রেফ বোবা বনে গেছে। ওর মুখে কোনো কথা সরছে না। মাথার ভেতরটা ফাঁকা লাগছে। চকিতে আজ ক্যাফেতে দেখা মহিমার নিকাপে ঢাকা মুখটার কথা মনে পড়তেই বুকের ভেতরটা মুচড়ে উঠল।
কিভাবে সহ্য করবে সে মহিমাকে ভাইয়ার বউ হিসেবে? আল্লাহ ওকে এ কি কঠিন পরীক্ষায় ফেললো। মেহমানরা সব বিদায় নেবার পর রান্নাঘরে এক গাদা কাজ জমে গেছে। এখন বড় বড় হাঁড়িগুলো খালি করে অতিরিক্ত খাবারগুলো সব বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে। তারপর সমস্ত এঁটো হাঁড়ি বাসন কোসন সব ধুতে হবে। সব ধুয়ে রান্নাঘর মুছে তারপরেই যদি মহিমার ছুটি মেলে। ক্লান্ত চোখে রান্নাঘরের এঁটো প্লেট গ্লাস হাঁড়ি পাতিলগুলো দেখলো মহিমা। এমনিতেই সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে ওর, তার উপর এগুলো দেখে মনে হলো আহা, কেউ যদি জাদুর কাঠির পরশে রান্নাঘরের সব সুন্দর করে ধুয়ে মুছে সাজিয়ে দিয়ে যেত। কিন্তু না, তেমনটি শুধু গল্পেই হয়। এখানে যে কাজগুলো জমেছে তা একা মহিমাকেই সব করতে হবে। ওহ আল্লাহ, কাজগুলো সহজ করে দাও। দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো মহিমা। তারপর চুলার উপর হাঁড়িতে হাত দিতেই ওর সেলফোনটা বেজে উঠলো। এত রাতে কে হতে পারে? ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়ে দেখলো লাবণী ভাবি। মহিমার সমস্ত রক্ত কণিকায় এক অদ্ভুত ফ্লু তৈরি হলো যেন। সকালবেলাকার সমস্ত দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। রমকূপে এক অজানা শিহরণ। মহিমা ফোন কানে ঠেকালো। আসসালামু আলাইকুম ভাবি। কি রে, ঘুমিয়ে পড়েছিলি? আরে না। জানি তো আজ ঘুমোতে পারবি না। আংটিটা বালিশের তলায় রাখবি আর একটু পরপর বের করে দেখবি। মহিমা স্মান হাসলো। আমি এতটা কল্পনা বিলাসী নই ভাবি। আমার কাছে আকাশের হাজার পাখির চেয়ে হাতের একটা পাখি বেশি মূল্যবান। তোমার দামি দেবরটার সাথে আমার যতক্ষণ পর্যন্ত কোনো বন্ধন তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কোনো রকম ফ্যান্টাসিতে ভুগতে চাই না। পানি ভর্তি গ্লাস হাতে থাকা মানে এই না যে সেই পানিটা আমি পান করতে পারবো। ঠোঁট পর্যন্ত পৌঁছানোর আগেই সেটা পড়ে যেতে কতক্ষণ বলো? তাছাড়া আমি তো এও জানি না যে উনি আমার রিজিকে আছেন কিনা। ওরে বাপরে, তুই তো দেখি প্রেমে পড়তে না পড়তেই মহাদার্শনিক হয়ে গেছিস। মেহরাজের সামনে তো একেবারে বোবা সেজেছিলিস। পেটে পেটে এত কথা জমা আছে জানলে মেহরাজ ভাই বসে বসে শুধু তোর কথাই শুনতো। তুমি তো জানো ভাবি, হারাম প্রেমের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি আমার সমস্ত আবেগ তুলে রেখেছি আমার স্বামী সাহেবের জন্য। প্রেম যদি করব তো নিজের স্বামীর সাথে, আর ভবিষ্যৎ কে জানে। আল্লাহর ইচ্ছে সেটা যদি মেহরাজ সাহেব হন তো আলহামদুলিল্লাহ, কিন্তু তার আগেই আমি তাকে নিয়ে ওসব ভেবে পেরেশান হতে রাজি নই। জানি না বাবা, তুই আসলেই একটা বেরসিক। আচ্ছা শোন, মেহরাজ ভাই বলে গিয়েছিল যে 2-1 দিনের মধ্যে হামিদ আঙ্কেল তোদের বাড়ি আসবে প্রস্তাব নিয়ে। তোর বড় মামা হয়তো তখন তোকে ডেকে জিজ্ঞেস করতে পারে। তুই তখন তোর মতামতটা সরাসরি বলে দিবি। মিনমিন করবি না, বলবি না আপনি যদি চান, এসব বলবি না, বুঝলি? তাহলে কি বলবো তুমিই বলে দাও। বলবি জি বড় মামা, আমি রাজি। বলেই লাবণী হাসিতে ভেঙে পড়লো। মহিমা নিজেও হেসে ফেললো। বুঝেছি, তোমার মাথাটা একদম গেছে। আচ্ছা রাখি ভাবি, রাত বাড়ছে। আচ্ছা ভাই, আমার কথাটা মনে রাখিস কিন্তু। মহিমা হেসে ফোন বন্ধ করতেই মাইশা এসে দাঁড়ালো রান্নাঘরের দরজায়। মহিমা, তোমার কাজ শেষ হয়নি? ইয়ে না তো। আমার চুলে একটু তেল দিতে হবে, কাল সকালে শ্যাম্পু করব। আচ্ছা তুমি একটু অপেক্ষা করো, আমি 15-20 মিনিটের মধ্যে আসছি। মাইশা চলে গেলে মহিমা ওড়না কোমরে পেঁচিয়ে কাজে হাত দিল। দ্রুত হাত চালালো, তবুও 20 মিনিটে পারল না। পাক্কা 45 মিনিট পর মহিমা রান্নাঘর গোছানোর কাজ শেষ হলো। কাজ শেষ করে মহিমা দ্রুত হাত মুখ ধুয়ে মাইশার রুমে এলো। মাইশা শুয়ে শুয়ে টিভি দেখছিল। মহিমাকে দেখে উঠে বসলো, তারপর রোজকার মতো ভ্যানর ভ্যানর করতে লাগলো। কত দেরি হলো তোমার জন্য? কাল সকাল 9টায় ক্লাস, 7:30টার মধ্যে উঠতে হবে। গোসল শ্যাম্পু সব সেরে 9টার আগে বেরোতে হবে। মহিমা কোনো জবাব দিল না মাইশার কথার, নীরবে হাত চালিয়ে গেল। মাইশার চুলে বেলি কেটে তেল মেখে চিরুনি দিয়ে আশ্রে দিল। ওর নিজেরও হাই আসছে। হঠাৎ মাইশার একটা কথায় ঘুম সেটে গেল ওর। মাইশা বলল, মেহরাজ, লোকটা কেমন ক্যাবলা টাইপ? মহিমা উত্তর দিল না। মাইশা আবার বলল, লোকটা আমার দিকে কেমন বারবার তাকাচ্ছিল, খেয়াল করেছো? মহিমা এবারও জবাব দিল না। তবে ওর চেহারা দেখে মনে হলো সে মাইশার এই মন্তব্যের সাথে একমত না। সুন্দর মেয়ে দেখলে ব্যাটা ছেলেদের হুঁশ থাকে না বলেই হাসলো মাইশা। মহিমাও এবার সামান্য হাসলো। মাইশা এবার রেগে গেল। বোবা হয়ে গেছো নাকি? কিছু বলছো না যে? তোমার মেহেরাজ সাহেবকে কেমন মনে হলো? আমি আসলে ওনাকে তেমন লক্ষ্য করিনি।
সত্য কথাটাই বলল মহিমা, কিন্তু মাইশার তাতে বিরক্তি কমলো না। তুমি তো এমনই, কোনো কিছুতে হুঁশ থাকে না তোমার। তোমাকে জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়েছে। মহিমা চিরুনি রেখে হাই চাপলো। যাই মিশু, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে, দেরি হলে ফজরের উঠতে কষ্ট হবে। মহিমা উঠে নিজের রুমে চলে এলো। এটাই ওর নিজস্ব জগৎ, যেখানে ও নিজের মতো করে একটু শ্বাস নিতে পারে। এই ঘরে ঢোকার সময় ও জাগতিক সব যন্ত্রণা ঘরের বাইরে রেখে আসার চেষ্টা করে, যদিও সব সময় সেটা সম্ভব হয় না। এই যেমন আজও এত ক্লান্তির পরও ঘুমের বদলে দু চোখ জুড়ে বারবার একটি হাস্যোজ্জ্বল মুখ তার চেতনায় বারে বারে হানা দিচ্ছে। এ কি যন্ত্রণা! মহিমা সব চিন্তা ছেড়ে ফেলে ঘুমাবার চেষ্টা করলো। রাশেদা বানু শোবার আয়োজন করছিলেন। এমন সময় সৈকত হোসেন বললেন, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আমি ফোন করেছিল। হামিদ ভাই হঠাৎ? পরিষ্কার করে কিছু বলেননি, তবে উনি সামনের সোমবার দিন ওনার ছেলেকে নিয়ে আসতে যাচ্ছেন। আমার মনে হচ্ছে আমাদের মেয়েকে মনে ধরেছে তার। এছাড়া আর কি হবে বলো? আমাদের মাইশাকে যে একবার দেখবে সে পছন্দ না করে পারবে না। হামিদ ভাই মাইশার নাম নিল? না, সেভাবে বলেনি, কেবল বলল শৌকত অনেক আশা নিয়ে তোমার আর ভাবির কাছে কিছু চাইতে আসছি, খালি হাতে ফেরাতে পারবে না কিন্তু। তাই নাকি? ইঙ্গিত তো স্পষ্ট। তুমি কি কিছু বুঝতে পারছো না? এটা উনি আমাদের মেয়ের বিষয়ে বলেছেন। তার মানে মেহেরাজের সাথে হয়তো মাইশার বিয়ের কথা প্রস্তাব করবেন উনি। না জানি বেশি আশা করো না তো। না জেনে আবার কি? আমাদের দুজনের কাছে আর কি চাইতে আসবেন উনি মাইশাকে ছাড়া? আচ্ছা ধরো মহিমাকে চাইলো, তখন কি করব আমরা? মনে হলো রাশেদার বুকে গুলি করেছে কেউ। আহত বাঘিনীর মতো গঙ্গিয়ে উঠলেন তিনি। কি বললে তুমি? মাইশাকে রেখে উনি কোনোদিনও মহিমাকে চাইবে না। মহিমা কোনো দিক দিয়ে মাইশার ধারে কাছেও না। আরে বাবা, আমি সম্ভাবনার কথা বললাম। এমন আজগুবি সম্ভাবনা তোমার মাথাতেই আসবে। শোনো, মহিমাকে এখন বিয়ে দেব না আমরা, সোজা কথা। প্রসঙ্গ যখন তুলছো তো ভালোই করেছো। মহিমাকে একটা নিরীহ ছেলে দেখে ঘর জামাই থাকার শর্তে বিয়ে দেব। বাপ মা মরা মেয়েকে আমি যার তার হাতে তুলে দিতে পারবো না। ও আমার কাছে থাকবে, আমার চোখের সামনে থাকবে। এটা কেমন কথা বলো তুমি? মহিমা কি এটা পছন্দ করবে? মহিমা করবে কি করবে না সেটা পরের কথা। আমি ওকে এখনই বিয়ে দেবার কথা ভাবছি না। ওর পছন্দের কথা আসছে কেন? আরে বাবা, আমি তো শুধু সম্ভাবনার কথা বলেছি। সম্ভাবনার কথাই যদি বলে থাকো তো ভালো করে শুনে রাখো। এরকম যে প্রস্তাবই আসুক না কেন সোজা মানা করে দেবে, বলে দেবে ওর বিয়ে ঠিক হয়ে আছে। মিথ্যে কথা বলবো? আহারে, কি আমার সত্যবাদী যুধিষ্ঠির! শৌকত হাতের পত্রিকাটা সশব্দে ফেলে নিজের বালিশে শুয়ে পড়লেন। রাশেদা বানুও গজগজ করতে করতে শুয়ে পড়ল। হঠাৎ তার মনে হলো মহিমার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সেদিন তো হামিদ ভাই ওর মাথায় হাত রেখে দোয়া করে গেছিলেন। সত্যি কোনো বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবেন না তো? সেরকম হলে রাশেদা বানু শেষ। বিয়ে দেব না বলে ঘাড়তেরামি করে লাভ হবে না। বলা যায় না কথাকার পানি কোথায় গড়ায়। না, কাল সকালেই ভাই বউ শিলা বেগমকে ফোন দিতে হবে। যেখান থেকে পারুক গোপনে একটা ঘরজামাই থাকার মতো নিরীহ ছেলে জোগাড় করে আনুক। তেমন ছেলে পেলে তিনি আর দেরি করবেন না। শৌকত হোসেনের বলা শেষ কথাগুলো তার চোখের ঘুম কেড়ে নিয়েছে। কোনোভাবেই তিনি দু চোখের পাতা এক করতে পারছেন না। মুখ নাকি মনের আয়না, কথাটা বেশিরভাগ মানুষের বেলাতেই প্রযোজ্য হলেও মেহেরাজের বেলাতে কিছুটা ব্যতিক্রম। ওর মনের খবর মুখে প্রকাশ পাবে এমন বদনাম ওর শত্রুও দিতে পারবে না। গত কয়েকটা দিন ধরে ওর দিন কেটেছে কাটার উপর আর রাত কেটেছে অঙ্গারের শয্যায়। বাবার মুখ থেকে মহিমাকে বিয়ে করার ব্যাপারে ভাইয়ার নাম শোনার পর থেকেই গত 3টে রাত পুরোপুরি নির্ঘুম কেটেছে ওর। গতকাল তো দুরাকাত নফল নামাজও পড়েছে মনের চাপ সহ্য করতে না পারে। আজ মনের চাপটা তুলনামূলক অনেকটা কম মনে হচ্ছে। বারবার কেবল রবের দরবারে দোয়া করছে যেন আল্লাহ ওর সহন শক্তি বাড়িয়ে দেন এবং যা মহিমার জন্য কল্যাণকর তাই যেন ওকে দান করেন। মহিমাকে পাওয়া ওর নিজের খুশি, কিন্তু মহিমা কাকে পেলে সুখী হবে সেটা ওই রবই জানেন। তাই বিচারের ফয়সালা তার রাজকীয় দরবারই থাকলো। আজ 26শে ফেব্রুয়ারি। শৌকত হোসেনকে আগেই বলে রাখা ছিল যে আজ হামিদ সাহেব তার ছেলে আর নাতিকে নিয়ে তার বাড়ি আসবেন। সেই কথা অনুযায়ী হামিদ সাহেব কেয়ারটেকার ছেলেটাকে দিয়ে খুব ভালো মানের 5 কেজি মিষ্টি আনলেন। আবরাজকে আগেই বলে রেখেছিলেন আসার সময় সেখান থেকে প্লাটিনামের একটা আংটি নিয়ে আসতে। আবরাজ তার কথা রেখেছে। সুন্দর একজোড়া প্লাটিনামের আংটি নিয়ে এসেছে সে।
একটা মেহরাজকে দিয়ে বলেছে এটা তোর বউকে পরাবি। মেহরাজ দীর্ঘশ্বাস চেপে আংটিটা এক কোণে ফেলে রেখেছে। বিকেলে যখন হামিদ সাহেব ওকে ডাকলেন তাদের সাথে যাবার জন্য, তখন মেহরাজ জানালো ওর শরীরটা ভালো নেই, সে যাবে না। অগত্যা হামিদ সাহেব আবরাজ আর পাপনকে নিয়েই রওনা দিল। ওরা যখন পৌঁছালো তখন রাশেদা বানুর বাড়ির পরিবেশ অন্যরকম। তার ভাই বউ শিলা বড় কুরিতকর্মা মহিলা। মাত্র একদিনেই তিনি মহিমার জন্য একটা ভালো প্রস্তাব জোগাড় করে এনেছেন। রাশেদা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এই ভেবে যে হামিদ ভাই আসার আগেই শিলা প্রস্তাবটা আনতে পেরেছে। এখন তিনি স্বচ্ছন্দে জানিয়ে দিতে পারবেন যে মহিমার বিয়ে ঠিক হয়ে গেছে। হামিদ সাহেবকে খোসানোর এর চেয়ে ভালো উপায় নেই। হামিদ সাহেব তার ছোট্ট দোলটা নিয়ে যখন ড্রয়িং রুমে পৌঁছালেন তখন মাইশা তার মায়ের কথা মতো যথাসাধ্য মনমোহনী সেজে তাদের অভ্যর্থনা জানালো। হামিদ আঙ্কেল মাইশাকে দেখে আনন্দিত হয়ে বললেন, কেমন আছো মামুনি? জি আঙ্কেল, খুব ভালো। আপনারা সবাই ভালো তো? হাই পাপন, হাউ আর ইউ? পাপনের দিকে তাকিয়ে বলল মাইশা, ফাইন থ্যাংক ইউ। পাপন ছোট্ট করে জবাব দিল। হামিদ আঙ্কেল হাত বাড়িয়ে আবরাজকে দেখিয়ে বললেন, এটা হলো আবরাজ, আমার বড় ছেলে। অল্প কিছুদিনের ছুটি নিয়ে কানাডা থেকে এসেছে। ওহ তাই নাকি? হাই। মাইশা হেসে হাত মেলাবার জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিল। মুগ্ধ আবরাজ সাগ্রহে সে হাত নিজের দখলে নিয়ে বলল, হ্যালো। মাইশা মুখ টিপে হেসে নিজের হাতটা ছাড়াতে চাইলে দেখলো আবরাজ তখনও হাতটা ধরে রেখেছে। মাইশা চারপাশে আলতো চোখ বুলিয়ে মৃদু স্বরে বলল, এক্সকিউজ মি। আবরাজ একটু চমকে হাতটা ছেড়ে দিয়ে হেসে ফেলল। এরপর যতক্ষণ মাইশা তার সামনে বসেছিল আবরাজ যেন চোখ ফেরাতে পারছিল না। আবরাজের বেহাল অবস্থা দেখে মাইশা নিজেও পলকিত। হামিদ সাহেব যখন সৈকত সাহেবের সাথে খুশ গল্পে মশগুল তখন আবরাজ বাবার কানের কাছে মুখ নিয়ে বলল, থ্যাঙ্কস বাবা, তুমি আমার জন্য পারফেক্ট একজনকে চয়েস করেছো। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। মেয়ে আমার দারুণ পছন্দ হয়েছে। তুমি বিয়ের ব্যাপারে আলাপ করতে পারো। আমার এখানে বিয়ে করতে কোনো আপত্তি নেই। হামিদ সাহেব পুরোপুরি থ বনে গেলেন। এসব কি বলছে তার ছেলে? তিনি ওকে আনলেন মহিমাকে দেখাবার জন্য, আর সে দেখি মাইশাকে পছন্দ করে বসে আছে। এই পাজল তিনি মেরাবেন কি করে? মেহরাজ সিদ্ধান্ত নিল সে বাইরে চলে যাবে। এখানে থেকে এমনিতেও কোনো লাভ নেই। চোখের সামনে ভাইয়ার সাথে মহিমার মেলবন্ধন দেখে সহ্য করার মতো বুকের পাটা ওর নেই। মহিমার ব্যাপারে ও ইদার নেই খুব বেশি ঈর্ষাকাতর হয়ে উঠছে। ভাইয়ারা চলে যাওয়ার পর সবকিছু ভেঙে চুরে মিসমার করার প্রবল ঝোঁকটা বহু কষ্টে দমন করেছিল সেদিন। ধৈর্যও যেন আর কন্ট্রোলে থাকতে চাচ্ছে না। জীবনে একটা মেয়েকেই মনে ধরেছিল, আর সেটাতেই কিনা ধরা খেল। বিয়ে মাথায় থাকুক, এ জীবনে আর বিয়েই করবে না সে। তবে বাংলাদেশের মাটিতে আর না, এখানকার আকাশে বাতাসেও মহিমার গন্ধ ভেসে বেড়ায়। ও যে এতটা মহিমাকাতর হয়ে পড়বে নিজেও বোঝেনি। আসলে ও ধরেই নিয়েছিল যে মহিমাকে সে পেতে যাচ্ছে। ওদের দুজনের মাঝে তেমন কোনো বাধা নেই, যার ফলে মহিমাকে নিয়ে ওর কল্পনার ঘোড়া তার লাগাম ছেড়ে অনেক দূর দৌড়িয়েছে। যেখানে গিয়ে ও মহিমাকে সমহিমায় উদ্ভাসিত হতে দেখেছে, সেখান থেকে ফিরে আসা এখন অসম্ভব হয়ে পড়েছে। এ যেন রক্তের নদী, যার মাঝখানে সে ডুবে মরছে, কারণ এই নদীতে ফিরে আসা আর পার হয়ে যাওয়া দুটোই সমান। মেহরাজের অন্তর এখন রক্তাক্ত। ভাইয়ার সাথে বিয়ে হলেও মেহরাজ এই জীবনে আর দ্বিতীয়বার মহিমার মুখোমুখি হতে চায় না। ভালোই হয়েছে যে মহিমা পর্দা করে। দেখা তো অমনিতেও হবে না, কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী দেবর যে মৃত্যু তুল্য এটা নিশ্চয় জানে মহিমা। নিজেকে মহিমার দেবর ভাবতে হচ্ছে। মহিমার বর না হয়ে হবে দেবর। কপাল আর কাকে বলে? অক্ষম আক্রোশে মেহরাজ হাতের স্যাম্পনিটা ছুঁড়ে মারলো বিছানায়। ঠিক তখনই ফোনটা বেজে উঠল রিং রিং ঝংকারে। মেহরাজ অলস হাত বাড়িয়ে ফোনটা হাতে নিতেই ওর চোখ চরক গাছ। এ কি স্বপ্ন নাকি সত্যি? মহিমার মতো মেয়ে তাকে ফোন করবে ভাবা যায় না। ভেবেছিল বিয়েটা হয়ে গেলে একদিন ফোন করে চমকে দেবে মহিমাকে। সে কারণেই ভিআইপি লিখে নাম্বারটা সেভ করে রেখেছিল। আর এখন সেই ভিআইপি রং বেরঙের স্যাম্পনিতে বেজে উঠেছে। মেহরাজের বিস্ময় বাড়াতে দ্বিতীয়বার রিং বাজল। তার মানে ভুলে চলে আসেনি, তাকেই কল করেছে সেই ভিআইপি। আরেকবার বাজতেই রিসিভ করলো মেহরাজ, তবে কেন যেন গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। বুকের ভেতরে জমে থাকা আবেগগুলো দুষ্ট শিশুদের মতো হুটুপুটি শুরু করে দিয়েছে একে অন্যকে ঠেলে বেরিয়ে আসার জন্য। নিজেকে সংযত রেখে মুখ খোলার আগেই মেহরাজ শুনতে পেল তার প্রিয় ভাষিনীর প্রিয় ভাষণ। আচ্ছা তুমি কি বলো তো, তোমাকে ফোন করলেই কই থাকো তুমি? ওহ সরি, আসসালামু আলাইকুম। শোনো, যে জন্য তোমাকে ফোন দিলাম, কাল তো তোমার দেবর এলো না। তুমি তো বলেছিলে
যাক, ভেবেছিলাম উনি এলে ওনার পছন্দের এক বলটা পেলে খুশি হবেন। উনি নাকি সেদিন তোমাকে বললেন যে ওনার মুখে এখনো স্বাদ লেগে আছে, তাই ওনার কথা ভেবেই বিশেষ করে ওটা বানিয়েছি। ওনার প্রিয় গাজরের হালুয়াও রেঁধেছিলাম, উনি তো আসেননি, তবে ওনার ভাই আবার সব খাবারই মজা করে খেয়েছেন। তারপর শোনো কি হয়েছে। উনি প্রশ্ন করেছেন এগুলো কে রেঁধেছে। মাইশা জানিয়েছে ও রেঁধেছে। মেহরাজ ঝপ করে দু চোখ বন্ধ করে ফেললো। আহা, হৃদয় তন্দ্রিতে সেই হাসি ঝংকার তুলছে। মেহরাজ চোরাবাড়িতে ডেবে যাচ্ছে, এদিকে মহিমা বলেই চলেছে। বোঝো অবস্থা। মাইশা নিজেই আমাকে এটা বলে হেসে কুটি কুটি। আমার তো মেজাজটা একটু খারাপই হয়ে গেছে। কার জন্য রাঁধলাম আর কে খেলো? আচ্ছা, উনি এলেন না কেন বলো তো? শরীর ঠিক আছে তো ওনার? কি হলো, কথা বলছো না কেন? নাকি আমাকে বেশি কথা বলতে শুনে টাসকে খেয়ে গেছো? ভাবি, হ্যালো ভাবি, তুমি? সামান্য কেসে এবার জবাব দিল মেহরাজ। ওয়ালাইকুম আসসালাম। এটা লাবণী ভাবির নম্বর না, এটা আমার নাম্বার। আমি মেহরাজ। কেন ভাবি বুঝি বলেছে এটা তার নাম্বার? ওপাশে চুপ। কি হলো, চুপ করে গেলেন যে? ইন্নালিল্লাহ, আপনি মেহরাজ? জি, আমি মেহরাজ। আপনি যে এত কম কথা বলেন জানা ছিল না। শুনতে অবশ্য মন্দ লাগছে না। না চাইতো বিষণ্ণ কণ্ঠে নিজের ভালো লাগাটুকু প্রকাশ করে ফেললো মেহরাজ। ও, আমি রাখি। পট করে ফোনটা কেটে গেল। মেহরাজ কান থেকে ফোন সরিয়ে ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে আওড়ালো। মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই ঘাটে, তখন আবার নাইবা মনে রাখলে। শৌকত দম্পতি হতভম্ব, দুজনেই চুপচাপ বসে আছেন। তাদের সামনেই তাদের আদরের দুলালি যেদি সুরে বলছে, আমি কি তোমাদের বোঝা হয়ে গেলাম যে আমাকে এক বাচ্চা বাপের সাথে বিয়ে দেবে? সন্তান কি কখনো বাবা মার বোঝা হয়ে হতে পারে? কাতর স্বরে রাশেদা মেয়েকে বোঝাতে চেষ্টা করলেন প্রস্তাবটা সব দিক থেকে ভালো। ছেলেটা শিক্ষিত, সুন্দর, তার উপর ব্রিটানিকার মতো অত বড় কোম্পানির ডিজিএম, আবার বয়সও তত বেশি না। তাছাড়া সে মাইশাকে খুব বেশি পছন্দ করে। বিয়ে হলে দেখবে, ভাত খাবে বাংলাদেশে, তো হাত ধুবে কানাডাতে। এসব সিলি সেন্টিমেন্টের কোনো দাম নেই প্র্যাকটিক্যাল লাইফে। তাছাড়া পাপনকে তো আর তার কোলে পিঠে করে মানুষ করতে হচ্ছে না। সে থাকবে তার মতো, আর মাইশা থাকবে মাইশার মতো। এত যে সম্পত্তি করছো, সব তো ওই ছেলেই পাবে, আমি পাবো 2 আনা। রাশেদা কিছুটা দমে গেলেন, মিনমিনিয়ে বললেন, 2 আনাও তো কম না, কম করে হলেও কোটি টাকা। বাংলাদেশের কোন ছেলেটা আছে যে তোকে এত টাকা দিয়ে বিয়ে করবে? তাছাড়া এটা স্বামী মারা গেলে, এখন তো বলতে গেলে সবই তোর। তুই নিজে হাত করে নিতে পারলে আরো বেশি নিতে পারবি। শৌকত হোসেন চুপচাপ মা মেয়ের কথা শুনছিলেন। এবার তিনি কেসে বললেন, ও যদি বিয়ে করতে না চায় জোর করছো কেন? আমি হামিদকে আরে ঠারে মহিমার কথা বলে দেখি, হলে হলো নাইলে নাই। রাশেদা বোমার মতো ফেটে পড়লেন। তোমার তো ওই এক বলি, মহিমা আর মহিমা। বলি নিজের মেয়ের ভালো চোখে দেখো না? এমন বাপও আছে, আর সেটা হলে তুমি। মহিমার জন্য শাকিলদের ওখান থেকে বিয়ের প্রস্তাব এসেছে, কানে শোনোনি? মহিমাকে ওখানেই দেব, আর শাকিলারে তোমার ফ্যাক্টরিতে লাগিয়ে দিবা, বুঝেছো? শাকিল একটা পাত্র হলো, দুনিয়ার রং বাস একটা। তুমি ওর সাথে বিয়ে দিয়ে মহিমার লাইফটা নষ্ট করতে যাচ্ছ কেন? আচ্ছা, তোমরা কোন কথা থেকে কোন কথায় চলে গেলে? আমার কথা শোনো, আমি তোমার বন্ধুর ওই ছেলেকে বিয়ে করব না। তার দ্বিতীয় ছেলে হলে এক কথা ছিল, রাজি হতাম, কিন্তু এটাকে না। মেহরাজের 3 গুণ বেতন বেশি পায় আবরাজ। মেহরাজের কি আছে যে তুই ওকে পছন্দ করবি? মাইশা চুপ করে গেল, তারপর হঠাৎ ঝড়ের বেগে উঠে বেরিয়ে গেল। শৌকত হোসেন স্ত্রীর দিকে তাকালেন, কি করবে এখন? রাশেদা লম্বা করে শ্বাস ফেলে বললেন, আহা, 2 দিন যেতে দাও না, মাত্র শুনেছি। হঠাৎ ওরকম মনে হতেই পারে, বোঝালে মত বদলাতে কতক্ষণ। তুমি শাকিলের জন্য ফ্যাক্টরিতে একটা ভালো কাজের খোঁজ করো। মাইশারের দিকটা এক সাইড হলে মহিমার জন্য আর দেরি করবো না। বাগানে ফুল ফুটলো না ফুটলো, ভ্রমণের গুনগুনানি শুরু হয়ে গেছে। মহিমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে না পারলে আমারও স্বস্তি নেই। জানি না চারিদিকে এত ভালো ছেলে থাকতে কেন যে তুমি এতিম মেয়েটাকে ওই অকর্মার ধারিটার কাঁধে গোছাতে চাইছো, কে জানে। এটা যদি বুঝতে, তাহলে 2 টাকার ফ্যাক্টরি নিয়ে পড়ে থাকতে না, এতদিনে মাল্টি মিলিয়নিয়ার হয়ে যেতে। যত সব। মুখ ঝামটা মেরে রাশেদা উঠে চলে গেলেন। বালিশে মুখ গুজে চুপ করে পড়ছিল
মাইশা। এমন সময় ওর সেলফোন বাজলো। মাইশা বিরক্ত ভরে কানে ঠেকালো। হ্যালো, কেমন আছো তুমি? মাইশা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। আপনি? খুব অবাক হয়েছ না? একটু। খুব অবাক হয়েছ না? একটু। কি করব বলো, 12 ঘন্টাও পেরোয়নি, অথচ মনে হচ্ছে 1 যুগ হয়ে গেছে তোমাকে দেখি না। এক কথা আর কয়জনকে বলেছেন? বিশ্বাস করো, শুধু তোমাকে। আপনার প্রথম স্ত্রী আপনাকে ছাড়লো কেন বলুন তো? চেসির কথা বলছো? ওর সাথে আমার বিয়েটা মনের লেনদেন থেকে হয়নি। দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তারপর 2 বছরের মাথায় ও পাপনকে রেখে চলে গেল। তারপর থেকে আর কারো দিকে ফিরে তাকাইনি। কিন্তু গতকাল তোমাকে দেখার পর মনে হলো উই আর মেড ফর ইচ আদার। আমি আসলে ঠিক বুঝে উঠতে পারছি না। সবই পারবে, আগে চলো আমরা মিট করি। কাল কফি প্লাজায় একটু আসতে পারবে? হঠাৎ কফি প্লাজা কেন? তোমাকে একটা ছোট্ট গিফট দিতে যাচ্ছি, আসবে প্লিজ? কিসের গিফট? বন্ধু হিসেবে গিফট। আমরা কি বন্ধু হতে পারি না? তা পারেন, কিন্তু তার জন্য আবার গিফট কেন? মন তো চাই গোটা কানাডা তোমার পায়ের কাছে এনে দেই, কিন্তু তা তো সম্ভব না। তাই আপাতত একটা প্ল্যাটিনামের রিং আমাদের বন্ধুত্বকে স্মরণীয় করে রাখার জন্য আসবে? কয়েক সেকেন্ড ভেবে মাইশা বলল, আসবো। হামিদুল ইসলাম শূন্য দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর তিনি অবাক হয়ে বললেন, কি বলতে চাচ্ছ বুঝলাম না। তুমি বাইরে চলে যাবে মানে? হঠাৎ তোমার বাইরে যাবার মতো কি হলো? আমি এদিকটা একা সামলাবো কি করে? মেহরাজ হাতের কাগজগুলো গুছাতে গুছাতে বলল, আমার আর এখানে মন বসছে না। আমি অফিসেও জানিয়েছি, ইটালিতে আমাদের কোম্পানির সিস্টার কনসার্ন আছে, আমি সেখানেই জয়েন করব। এখানে আমি থেকে তেমন কিছু করতে পারবো বলে মনে হয় না। তুমি ছোট ফুপিকে ফোন করো, উনি এলে তোমার আর কিছু নিয়ে ভাবতে হবে না। বাট it won't be possible by me, so I have to go. হামিদুল ইসলাম অন্তর্ফেদি দৃষ্টিতে ছেলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, হোয়াট রং উইথ ইউ? আচমকা এরকম একটা সিদ্ধান্ত নেবার আগে আমার সাথে ডিসকাশন করার প্রয়োজন বোধ করলে না? মেহরাজ নিশ্চুপ। তোমরা 2 ভাই মিলে কি আমাকে পাগল বানিয়ে ফেলবে? একজন তো আমাকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে, আর তুমি শুরু করেছে দেশে থাকবে না, বাহিরে যাবে যাও, কিন্তু আবরাজের বিয়ের আগেই কেন যেতে হবে তোমাকে? আমার যেন মনে হচ্ছে তুমি পালাতে চাইছো। তোমার সমস্যাটা কি আমাকে বলবে? আমার আবার কি সমস্যা? আমার নিজেরই ভাল লাগছে না, তাই চলে যাচ্ছি। আর ভাইয়ার বিয়ে বলে আমাকে সব ছেড়ে ছুড়ে বাড়ি বসে থাকতে হবে? এটাই বা কেমন যুক্তি? ওকে ফাইন, তুমি তোমার মতো বাইরে চলে যাও, আর তোমার ভাই এখানে তার স্বেচ্ছাচারিতা জাহির করুক। তার ভালোর জন্যই তো তাকে মহিমার মতো মেয়ের সাথে বিয়ে দিতে চাইলাম না। ওনার মনে ধরলো মাইশাকে, সে তো মহিমাকে দেখতে পর্যন্ত রাজি না। ভাগ্যিস আমি শওকতকে মহিমার নামটা বলিনি, নইলে কি বেইজ্জতি কাণ্ড যে হতো তা আল্লাহ তাআলাই জানেন। তোমরা 2 ভাই মিলে আমাকে অসুস্থ করে ফেলছো। এদিকে তোমার ভাই মাইশার জন্য দিওয়ানা মাস্তানা হয়ে গেছে। সে যাবার আগেই বিয়েটা সারতে চায়। বিয়ে করলে একেই করবে। মাকাল বলে দুনিয়াতে যে একটা ফল আছে সেটা তোমার ভাই জানেই না। এবার খেয়ে বুঝবে। এখন আর আমি ওর প্রথম বিয়েটাকে অ্যাক্সিডেন্ট মনে করছি না। সে এসবই ডিজার্ভ করে। বাহ্যিক চাকচিক্যের প্রতি ওর এক আকর্ষণ বহুদিনের। যাক, আমার যা বলার আমি বলছি, বাকি তার মর্জি। এর মধ্যে তুমি চলে গেলে আমি কিভাবে কি করব জানি না। আমার হলো ত্রাহি ত্রাহি অবস্থা। একা মানুষ আমি, কোনো দিকে যাই। মেহরাজ হা করে বাবার কথা শুনছিল। ওর চোখ দুটো বিস্ফোরিত প্রায়। সে কোনো রকমে উচ্চারণ করলো, ভাইয়া মাইশাকে বিয়ে করতে যাচ্ছে। আর ইউ শিওর? শিওর মানে? আমি কি তোমার সাথে তামাশা করছি? তার মধ্যে তোমার ভাই কি করেছে জানো? এঙ্গেজমেন্টের রিং দিয়ে ফ্রেন্ডশিপ করে এসেছে। বোঝো অবস্থা। সে তো এখন যাক, ওসব নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। মেহরাজের নিজের কানকে বিশ্বাস হচ্ছিল না। সে ভুল শুনছে না তো? ভাইয়া তাহলে মহিমাকে নয় মাইশাকে বিয়ে করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আহ শান্তি। মনে মনে শূন্যে ঘুষি ছুড়ল মেহরাজ। বাবার দিকে একটু ঝুঁকে বলল, তোমাকে এমন অবস্থায় রেখে আমি কি কোথাও যেতে পারি? তুমি এত স্ট্রেস নিও না, আমি যাবো না, আই প্রমিস। আমি অফিসে দেখছি কিভাবে কি করা যায়। তুমি চিন্তা করো না, ভাইয়ার বিয়েতে যেখানে যা করার দরকার হয় সব আমি করবো। তুমি এতটা আপসেট হও না। মেহরাজের আকস্মিক পরিবর্তনে হামিদুল ইসলাম বেশ চমকে গেলেন। হঠাৎ ছেলের এত বড় পরিবর্তন ওনাকে বেশ চমকিত করেছে। উনি ছেলের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলেন। মেহরাজ উঠে পড়ল। বাবার এমন দৃষ্টির সামনেও বেশিক্ষণ বসে থাকতে চায় না। ধরা পড়ে যাবার আশঙ্কা শতভাগ। তার চেয়ে কেটে পড়াই ভালো। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। কিরে ভাই, এতদিন কোথায় ডুব মেরেছিলেন?
না, একটু ব্যস্ত ছিলাম। তা আপনাদের খবর বলুন। আমাদের আর খবর কি? খবর তো আপনার কাছে। সেই যে গেলেন, আর তো ফোন দিলেন না। এর মধ্যে কোনো ফোন আসেনি? ফোন কি আসার কথা? আসার তো কথা না, তবে আমি যে টেকনিক অ্যাপ্লাই করেছি তাতে অন্তত একটা ফোন হলেও আপনি পেতে পারতেন। মেহরাজ সামান্য হাসলো। আমি অনুমান করেছি টেকনিকটা আপনি করেছিলেন। জি, আপনার নন্দিনী ফোন করেছিল, তবে এটা আমার নাম্বার টের পাওয়া মাত্রই কেটে দেয়। ও আসলে এ যুগের মেয়ে হলেও যথেষ্ট লাজুক, আর ছেলেদের সাথে কথা বলার ব্যাপারে খুবই আনাড়ি। আমার আনাড়ির দরকার? চারপাশে এত ভেজালের যুগে এমন আনকোড়া মানুষের বড় অভাব ভাবি। ঠিক বলেছেন ভাই। তা কিভাবে কি করবেন ভেবেছেন? আপনি চাইলে আমি ওর বড় মামার সাথে আলাপ করে রাখতে পারি। জি, তা তো করতেই হবে। তবে এদিকে আবার আমার বড় ভাই আবরাজ ওর মামাতো বোনটাকে বিয়ে করতে যাচ্ছে। ভেবেছিলাম বাবাকে দিয়ে প্রস্তাবটা পাঠাবো, এখন তো পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেল। এক বিয়ের মাঝে আর এক বিয়ের প্রসঙ্গ কিভাবে টান? তা ঠিক। সেক্ষেত্রে আমার মনে হয় কিছুদিন যাক। আমি আপনাকে বা হাসিবকে জানাবো। আচ্ছা ভাই, রাখি। ফোন কেটে মহিমাকে ফোন দিল লাবণী। মহিমাই ধরলো। সালাম বিনিময়ের পর মহিমা অভিযোগের সুরে বলল, তুমি এই কাজটা কেন করলে ভাবি? কোন কাজটা? হাসি চেপে জানতে চাইলো লাবণী। এই যে তুমি ওনার নাম্বারটাকে তোমার নাম্বার বলে আমাকে দিয়েছো। তোমার নাম্বারটা আমি সেভ করতে চাইলে তুমি বললে এটা তোর হাসিব ভাইয়ের কাছে থাকে, তুই এটাতে ফোন দিলে হাসিব ধরবে। তাই ভয় আমি এটাতে দেইনি। আর ওটা নাকি সারাক্ষণ তোমার কাছে থাকে, তাই আমি যেন ওই নাম্বারে ফোন দিই। এইসব বলে তুমি আমাকে দিয়ে ওই নাম্বারে ফোন করিয়েছো। জানো আমি কত লজ্জায় পড়েছিলাম সেদিন। তুমি ভেবে আমি এলোমেলো কথা বলেছি। উনি কি ভাবলেন? ভাববেন না যে আমি ওনার সামনে ভালো মানুষ সেজে বসেছিলাম? ভাববেন না, এতটুকু বোঝার বুদ্ধি ওনার আছে। মানুষ তার পরিচিত পরিবেশে স্বতঃস্ফূর্ত আচরণ করবে, এটাই নিয়ম। তবু আমার খুব লজ্জা লেগেছে, কত কিছু বলে ফেলেছি। ওনাকে ভালো লাগে এসব কিছু বলেছিস নাকি? যাও ভাবি, খালি ফালতু কথা। এদিকের খবর জানো তো, মাইশার আগদের দিন ঠিক হয়ে গেছে। একটু আগেই মেহরাজ ভাইয়ের মুখে শুনলাম। এরপরেই আসবে তোর পালা। আল্লাহ জানেন কি হবে। ইনশাল্লাহ যা হবে ভালোই হবে। কি হবে জানি না, তবে তুমি যে আমার জন্য এতখানি ভাবছো তার জন্য তোমার প্রতি শুকরিয়া। আজকাল কে কার জন্য এতটা ভাবে বলো? এখনো কিছু করতে পারলাম কই? আর মেহরাজ ভাই তোকে না চাইলে আমি কিছু করে কিছু হতো না। আল্লাহর ইচ্ছা না থাকলে কিছুই হয় না রে। তবুও তোমাকে তোমার অ্যাক্টিভিটির জন্য শুকরিয়া। এই শুকরিয়াটা তোমার প্রাপ্য। জানো তো, যে মানুষের শুকরিয়া আদায় না করে সে আল্লাহর শুকরিয়াও আদায় করলো না। বাকি যা হবে তা আমার ভাগ্য। মাইশার বিয়েতে মামা হয়তো তোমাকে ফোন দেবে। সবাই চলে এসো ভাবি। আর আমার দুষ্টু সোনামণি দুটো কেমন আছে? আর বলিস না রে, দুই ভাই মিলে সারাদিন আমার ঘরটাকে কুরুক্ষেত্র বানিয়ে রাখি। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আরে ভাবি। বাইরে চলে যাবে বলে আপদটা তাড়াতাড়ি সেরে ফেলতে চায় আবরাজ। তবু কোম্পানির হেড অফিসে ফোন করে ছুটির মেয়াদ বাড়িয়ে নিল সে। রিটার্ন টিকিট করা ছিল, সেটার ডেট পেছাতেও আরো বেশ কিছু টাকা গোচ্ছা পেল। হামিদুল ইসলাম বলেছিলেন এবার আকটটা করে রেখে গেলে 6 মাস পরে দেশে ফিরে মাইশাকে না হয় নিয়ে যেত। কিন্তু আবরাজ একেবারেই সব কাজ শেষ করতে চায়। তার পক্ষে নাকি বারবার আসা সম্ভব না। বিয়ের পরপরই মাইশার কাগজপত্র জমা দিয়ে দিবে। আশা করা যায় মাস 6 মধ্যেই মাইশার পেপারস চলে আসবে। মেয়ের বিয়ের আনন্দে রাশেদা বানু যেন আকাশে উঠতে চাইছেন। আত্মীয় স্বজনকে বলে বেড়াচ্ছেন যে মাইশা বিয়ের পর কানাডা চলে যাবে। এই বলায় যে কতটা আনন্দ তা রাশেদা বানুকে না দেখলে কেউ বুঝবে না। এমনকি শপিং মলের দোকানিরা পর্যন্ত জেনে গেছে যে তার মেয়ের বিয়ে এবং বিয়ের পর সে কানাডা চলে যাবে। এদিকে আবরাজ মাইশাকে সাথে নিয়েই কেনাকাটা সারছে। এরই মাঝে দুজন ইন্ডিয়াও হয়ে এলো কেনাকাটার সুবাদে। দেখতে দেখতে আবরাজ আর মাইশার বিয়েটা হয়ে গেল। বেশ আড়ম্বরপূর্ণ বিয়ে। বিয়েটা অতি স্বল্প সময়ের মধ্যে হলেও সৈকত সাহেব কোন রকম কার্পণ্য করেননি একমাত্র মেয়ের বিয়েতে। প্রায় সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করলেন। সবাই মাইশার সৌভাগ্যে মুখরোচক আলোচনায় মেতে উঠল। কেউ কেউ অতি আগ্রহ ভরে মহিমার কথাও জিজ্ঞেস করে ফেলল। রাশেদা যেন এসব কথার জন্য তৈরি হয়েই ছিলেন। তিনি হাসি মুখে সবাইকে জানালেন মাইশার বিয়ের কিছুদিন পরেই মহিমার বিয়ের ব্যবস্থা করবেন। পাত্র ঠিক করাই আছে। আত্মীয় স্বজনও কিছুটা প্রবোধ পেল এতে মেয়ের বিয়ের কথা শুনে। কোণে বিদায়ের সময় সৈকত হোসেনের হাত চেপে ধরলেন হামিদুল ইসলাম। মনে অন্যরকম একটা আশা নিয়ে এসেছিলেন তিনি, কিন্তু ঘটনা অন্যরকমই হয়ে গেল। মহিমাকে ডেকে এবারও দোয়া করে বললেন, তুমি বড় ভালো মেয়ে মা।
যে ঘরে যাবে সে ঘর আলো করে রাখবে। আল্লাহ তোমাকে তোমার উপযুক্ত স্থানে পৌঁছে দিন। মহিমা মনে মনে বলেছিল। আমিন। মাইশা চলে যাওয়ার পর মামি অনেকটা মুষ্টে পড়লেন। তার বাড়ি খালি হয়ে গেল বলে কান্নাও করলেন কিছুক্ষণ। মহিমা তাকে সান্ত্বনা দিতে মাথায় হাত বুলালে তিনি কাঁদতে কাঁদতে জানালেন, আমার মেয়েটা গিয়ে আমাকে একেবারে নিঃস্ব করে দিল রে। এই জন্যই তো তোকে আমার ছেড়া করতে যাই না রে মা। তুমি আমার বুকে থাকবি। বল মা, তুই আমাকে ছেড়ে যাবি না? মহিমা কোনো জবাব দিল না। কি উত্তর হয় এ কথার? মেয়ে বড় হলে পরের ঘরে যাবে, এটাই জাগতিক নিয়ম। রাশেদা বানু চোখ মুছে এবার শাকিলের বৃত্তান্ত বলা শুরু করলেন। ওর মা নাকি মাইশার বিয়েতে এসেছিল। মহিমাকে তার খুব পছন্দ হয়েছে। মহিমার সম্মতি নিয়ে উনি শাকিলের মায়ের সাথে কথা আগে বাড়াতে চান। সব শুনে মহিমা স্তব্ধ হয়ে গেল। রাশিদা বানু ওর মাথায় হাত রেখে বললেন, আমি জানি তুই তেমন মেয়েই না। এই মামের আবদার তুই ফেলতে পারবি না। ছেলে খুব ভালো, নামাজ কালাম পড়ে। ভাবছি শুভ কাজে দেরি করবো কেন। মাইশারা বাইরে চলে যাবার আগে তোর বিয়েটা পড়িয়ে দেব। আমার মেয়েটাও তোর বিয়েটা খেয়ে যেতে পারবে। তোর বিয়েতে তো আর এত সব ঝামেলা নেই। কাজে ডাকবো আর কবুল পড়িয়ে বিয়ে দেবো, বেশ। ঘরে মেয়ে ঘরেই থাকবে। শাকিলকে দিয়ে দিতে ওর মায়ের কোনো আপত্তি নেই। সে আবার আমাকে খুব মানে, বুঝলি রে মা? তোর মামাই খেলে আমার কদর বুঝলো না। আমি নাকি বেশি বুঝি। তুই এতে অমত করিস না রে মা, তাহলে আমার মান সম্মান থাকবে না। আমি বড় মুখ করে তোর হয়ে ওদের কথা দিয়ে রেখেছি। মহিমা পাথর বনে গেল। এমন একটা আকস্মিক আঘাতের জন্য ও একেবারেই প্রস্তুত ছিল না, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না ও। মাইশার বিয়ের পরপরই দিল্লি চলে গেল হানিমুনে। মেহরাজও অফিসের কাজে কিছুটা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। সময় তার নিজস্ব নিয়মে গড়িয়ে চলল। হানিমুন থেকে ফিরে মাইশা বাবার বাড়ি বেরিয়ে গেল। মহিমা মাইশার শ্বশুর বাড়ির লোকদের যত্ন করে রেঁধে খাওয়ালো। তবে অফিসের কাজে ব্যস্ত থাকায় মেহরাজ আসতে পারেনি। তবু মহিমা তার পছন্দের খাবারগুলো বাক্সবন্দি করে মাইশার সাথে দিয়ে দিল। বিষয়টা রাশেদা বানুর নজরে এলো না। তবে মেয়ের দেবর বলে তিনি ব্যাপারটা এড়াতে পারলেন না। কেবল মনে মনে সতর্ক হবার প্রয়োজন বোধ করলেন। ভাব ভালো ঠেকছে না। কোন দিন আবার হামিদ ভাই কিনা কি চেয়ে বসে, তখন তার মুখের উপর না করাটা দুষ্কর হয়ে যাবে। তার চেয়ে মহিমার বিয়েটা এরই মধ্যে পাকা করে ফেললে কারো কিছু বলার থাকবে না। গভীর রাতে বাড়ি ফিরলেও মহিমার হাতে বানানো নিজের পছন্দের খাবারগুলো মেহরাজের মনে এক অন্যরকম আবেগ সৃষ্টি করলো। মা মারা যাবার পর এই প্রথম কেউ তার ভালো লাগার জিনিসগুলো মনে রেখেছেন। খাবারগুলো ইন্দ্রিয় তৃপ্তি করার চেয়ে বেশি অন্তর সুখকর বলে মনে হলো ওর। এরই মধ্যে একদিন মাইশাকে ফোনে মহিমার বিয়ের খবরটা জানালেন রাশেদা। মহিমার বিয়ের কথা শুনে সেও মহা খুশি। তবে রাশেদা বানু মেয়েকে কানে ভালো করে জপে দিলেন যে এই কথাটা যেন বিয়ের আগ দিন পর্যন্ত তার শ্বশুর বাড়ির কাউকে না জানায়। মাইশা মায়ের ইঙ্গিত বুঝতে পারলো। তার মা একরকম গোপনেই মহিমার বিয়ের ঝামেলা সারতে চান। যদিও তার বাবা সৈকত হোসেন সামান্য বেঁকে বসেছেন। তিনি বলছেন, এটা কেমন কথা? ওরা আমাদের নতুন আত্মীয়, ওদেরকে আগে থেকে জানাবে না মানে? আমি তোই বা কি ভাববে? রাশেদা অসহ্য স্বরে বলে উঠলেন, আরে জানাবো না এমন তো বলিনি। বলেছি কলেমাটা আগেই পড়িয়ে দিতে চাই। পরে না হয় ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়ে ঘরোয়াভাবে একটা খাবারের আয়োজন করা যাবে। তাই বলে এত হুট করে? হুট করে কোথায় দেখলে? মহিমার বিয়ের কথা তো তোমাকে আগেই বলে রেখেছি। বরং মাইশার বিয়েটাই তো হুট করে হয়ে গেল। যত হুট করেই হোক, মাইশার বিয়েতে কোনো রকম কার্পণ্য করিনি আমরা। 1000টা গেস্ট এসেছে সেই দাওয়াতে। সেখানে মহিমাকে এবারে লুকোচুরি করে বিয়ে দিলে লোকে কথা তুলবে না? লোকের গুল্লি মারো। মহিমা যখন সৎমায়ের দ্বারা অত্যাচারিত হচ্ছিল তখন এসব লোকেরা কই ছিল? আমাকে লোকের দোহাই দিতে এসো না। মহিমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। ওর উপর আমার অধিকার আপন মায়ের চেয়ে কম না। আমি শাকিলের মায়ের সাথে কথা বলে এ মাসে একটা দিন তারিখ পাকা করে সব ঠিক করে তারপর মাইশার শ্বশুর বাড়ি জানাবো। মাইশার শ্বশুর বাড়ির ব্যাপারে তোমার এত ঠাক ঢাক গুরু গুরু করার কারণটা ঠিক বুঝতে পারছি না। তুমি তাদেরকে আগে জানাতে চাচ্ছ না কেন? কি হবে আগে জানিয়ে? কারণটা আমাকে বলো। বরং বলবো হুট করে বিয়ে ঠিক হয়ে গেছে তাই কলমা পড়িয়ে দিচ্ছি। অনুষ্ঠান পরে ঘরোয়াভাবে হবে। জানি না, তোমার যা ইচ্ছে করো। তা মহিমাকেও জানাবে না নাকি? নাকি হাত পা বেঁধে মেয়েটাকে বিয়ে দেবে তুমি? হাত পা বেঁধে বিয়ে দিচ্ছি কেন মনে হচ্ছে তোমার? তুমি আমাকে কি মনে করো আসলে? এতই অবিবেচক আমি? মহিমার সাথে আমি আগেই কথা বলেছি, ও রাজি আছে বলেই তো। ও তো তোমার মুখের উপর কখনোই কোনো কথা বলবে না, তাই বলে তুমি?
সৈকত হোসেন দীর্ঘশ্বাস ফেলে চুপ মেরে গেলেন। আজ মহিমার বিয়ে। মাইশা সকালবেলাতেই আবরাজকে জানালো সে 2 দিন বাসায় যেয়ে থাকবে, কারণ মহিমার হুট করেই বিয়ে ঠিক হয়ে গেছে। আজ রাতেই আকত পরানো হবে। শুনে আবরাজ বলল, ভালোই তো। তা তুমি যে যাবে বাবাকে বলেছো? তোমাকে বলেছি, এটাই কি যথেষ্ট না? জনে জনে এত পারমিশন নিতে পারবো না। সংযত হয়ে কথা বলো মাইশা। আমার মুরব্বী বলতে ওই একজনই। তিনি যতদিন বেঁচে আছেন ততদিন তাকে তার প্রাপ্য সম্মান তোমাকে দিতে হবে, অ্যাটলিস্ট যতদিন আমরা তার সাথে আছি। আর কিছুদিন পর তো তুমি কানাডায় চলে যাবে, তখন তার তোমার ওনার পারমিশন নেবার প্রয়োজন পড়বে না। জানি না, আমার এসব ভালো লাগে না। নিজের বাড়িতে যখন যেখানে খুশি গিয়েছি, নিজের বাবা মাকে এত জমা খরচ দেইনি সেখানে। তুমি সামান্য বিষয়টাকে এত বড় করে দেখছো কেন? আর কোনো মেয়েরই উচিত না তার বাবা মা বা বাড়ির গুরুজনকে না জানিয়ে কোথাও যাওয়া। এটা তার নিরাপত্তার জন্যেই। তাই নাকি? তা তুমিও কি আমার গুরুজন নাকি? তোমার অনুমতি ছাড়াও কি আমি নড়তে চড়তে পারবো না? বলো, এটাও শুনে রাখি। তুমি এভাবে কথা বলছো কেন? সেদিনও দেখলাম কাজের লোকদের সাথে প্রচন্ড রাগারাগি করছো, অথচ বাবা তোমার পেছনে দাঁড়িয়েছিল। তিনি তোমাকে জিজ্ঞেস করলেন, তুমি তার কথার উত্তর না দিয়ে সমানে চেঁচালে। বাধ্য হয়ে বাবা সরে গেলেন। তো কি করব? কাজের লোকদের সাথেও কি হুজুর হুজুর করে কথা বলতে হবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মাইশা। অনেক হয়েছে, এবার চুপ করো। চাপা স্বরে ধমক দিল আবরাজ। আমি কেন চুপ করব? আমি আরো বেশি করে বলবো, তুমি, তোমার বাড়ির সবাই, এমনকি কাজের লোকগুলো আনকালচার। শোনো, শুধু টাকা থাকলে হয় না, রুচিটার সাথে নিয়ে জন্মাতে হয়। মাইশার গলা যেন আরো চড়ে গেল। তোমার রুচি যে কত উন্নত তা কি আমাকে বলে দিতে হবে? সেদিন পার্টিতে কি করেছিলে মনে নেই? ভদ্রলোক আমার সাথে ডান্স করতে চেয়েছে, আমি তার সাথে জাস্ট 2টো স্টেপ নিয়েছি। এটা হতেই পারে। এতে অরুচিকর কি দেখলে তুমি? আসলে তোমার মনটাই নোংরা। জেসি কেন তোমাকে ছেড়ে গেছে তা আজ বুঝতে পারছি। তুমি সন্দেহজনক বাতিগ্রস্ত। তুমি, শুধু তুমি নও, তোমরা পুরুষরা চাও মিনমিনা টাইপের বউ, যে তোমাদের হুকুমের গোলাম হয়ে থাকবে। এনাফ মাইশা, বেশি হয়ে যাচ্ছে। না, তুমি বললে কেন? আমি অরুচিকর? আমার রুচি নাই। আমার জন্য 1000টা ছেলে পাগল, আর তুমি, তোমার কথায় ফেসে গিয়ে আজ নিজেরই দুর্গতি করেছি আমি। আবরাজ কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে সামনের ওয়ারড্রবের উপর প্রবল খুশি বসালো। তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। মাইশা চোখ মুছে মুখ শক্ত করে টান মেরে ছোট্ট লাগেজটা বের করলো। আলমারি খুলে কাপড় বের করে ছুঁড়ে মারতে লাগলো লাগেজের উপর। এবার বাড়ি গেলে আর আসবে না সে। আরবাজকে সরি হতে হবে, নতুবা সে আর আসবে না এই সংসারে। যথেষ্ট হয়েছে আর না। কাপড় চোপড় গুছিয়ে কাউকে কিছু না বলে মাইশা মায়ের বাড়ি চলে এলো। ঘন্টাখানেক পর আরবাজ বাড়ি ফিরে মাইশাকে না দেখতে পেয়ে বুয়াকে জিজ্ঞেস করলো। মাইশা ব্যাগ সাথে করে নিয়ে গেছে শুনে ওর মুখ কঠিন হয়ে গেল। মোবাইলটা বের করে মেহরাজকে প্রথমে ফোন দিল আবরাজ। মেহরাজের উপর দিয়ে বেশ কাজের চাপ যাচ্ছে। আজও বায়ারদের সাথে একটা মিটিং আছে সন্ধ্যায়। এরই মধ্যে আবরাজের ফোন। হ্যাঁ ভাইয়া বলো। মাইশার সাথে সকালে একটু কথা কাটাকাটি হয়েছিল বুঝলি। বাড়ি ফিরে দেখি কাউকে কিছু না বলে সে চলে গেছে উইথ ব্যাগ এন্ড ব্যাগেজ। আমার মেজাজটা চড়ে আছে, কি করি বলতো? বাবা কোথায়? বাবা বাসায় নেই। কি নিয়ে হঠাৎ ঝগড়া বাঁধালে? সেদিন মাত্র বিয়ে করলে, এরই মধ্যে ঝগড়া? তোমার মেজাজটা একটু সামলে চলতে পারো না? আরে ওর বোনটার নাকি আজ সন্ধ্যায় বিয়ে। হুট করে সে 2 দিনের জন্য বাপের বাড়ি যাবে ভালো কথা, বাবাকে বলে যেতে বললাম, ব্যাস রেগে গেল। কোন বোনের বিয়ে? মেহরাজের চোয়াল শক্ত হয়ে উঠল। ওই যে মহিমা নাকি নাম, আরে যে বোনটা ওদের বাসায় থাকে। রাজ নিশ্চুপ। হ্যালো, কি করব এখন? মাইশা রাখো তোমার মাইশা, তুমি বাসায় থাকো, আমি আধা ঘন্টার মধ্যে আসছি। পারলে বাবাকে ফোন দিয়ে একটু বাড়ি আনাও তো। তোর আবার হঠাৎ কি হলো? পরে বলছি, তুমি বাবাকে ফোন দাও, আমরা সবাই মাইশা মানে ভাবিদের বাড়ি যাব। নো, ওকে আমি আনতে যাব না, ওর দিমাগ আরো বেড়ে যাবে। বড় বেয়াদব মেয়ে। আরে তোমার বউকে আনতে যাচ্ছে কে? আমি যাব আমার বউ আনতে। রাখো, পরে কথা বলছি। কি? আবরাজের বিস্মিত স্বর অপেক্ষা করে ফোন কেটে দিল মেহরাজ। দ্রুত হাতে লাবণীকে ফোন করলো। সন্ধ্যার মিটিং বাতিল করলো। তারপর আধা ঘন্টার মধ্যেই সবকিছু গুছিয়ে বাড়ি রওনা দিল মেহরাজ। মেহরাজের ফোন পেয়ে হাসিব অফিস থেকে লিভ নিয়ে নিল। মেহরাজ ওকে জানালো, তুই অফিস থেকে নেমে নিচে টেলিফোন বুথটার সামনে অপেক্ষা কর, আমি তোকে পিক করে নেব। মেহরাজের কথা মতো হাসিব অফিস থেকে বেরিয়ে লাবণীর সাথে যোগাযোগ করলো। লাবণী জানালো সে বাচ্চাদের ভাবির বাসায় দিয়ে সেখান থেকে সোজা মহিমাদের বাড়ি চলে যাবে।
হাসিব যেন মেহরাজের বাড়ি পৌঁছে ওকে একটা ফোন দেয়। মেহরাজ অফিস থেকে বেরিয়েই কি মনে করে অফিস সংলগ্ন শপিং মল লা গ্রেভিয়াতে ঢুকলো। ঢুকে নিজেই নিজেকে প্রশ্ন করলো, কেন এলাম এখানে? এমন সময় একজন লেডি সেলস পারসন এগিয়ে এলো। মে আই হেল্প ইউ স্যার? ভালো ব্রাইডাল কিছু অর্নামেন্টস আছে? কোনো কিছু না ভেবেই বলে বসলো মেহরাজ। মেয়েটি মাপা হাসি হেসে চটপটে হাতে কয়েকটা জুয়েলারি বক্স সামনে মেলে ধরলো। অনেক ধরনের আইটেম আছে, রিংগুলো একবার দেখুন, সব বাহিরের। মেহরাজ নিজের মনেই ভাবলো, এত আত্মবিশ্বাসের সাথে রিং কিনছে যেন মহিমার সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে, অথচ এখনো বিস্তর বাধা রয়েছে ওদের মাঝখানে। তবে যে করেই হোক মহিমার অমতে ওকে পাত্রস্থ করার চেষ্টা বরদাস্ত করবে না মেহরাজ। আর মহিমা যে ওকে গ্রহণ করতে প্রস্তুত এটা বোঝা হয়ে গেছে তার। সেই আশ্বাসেই মেহরাজ আজ শক্ত একটা পদক্ষেপ নেবে। তবে পরিশেষে মহিমার হাতে আংটি পরানোর সুযোগ হলে ভাইয়া আনা প্লেটিনাম রিংটা পরাতে চায় না মেহরাজ। একেবারে নিজস্ব কিছু দিয়ে ওর অভিষেক করতে চায় ও। হয়তো অবেচেতন মনের এই চিন্তাটাই ওকে এই পর্যন্ত টেনে এনেছে। এসব 7-5 ভাবতে ভাবতেই হঠাৎ একটা হোয়াইট গোল্ডের রিং এর উপর চোখ আটকে গেল মেহরাজের। সেটাই প্যাক করে দিতে বলে মানি পার্স বের করলো। বিল চুকিয়ে দিয়ে বেরিয়ে এলো সব থেকে। একটা সিএনজি ডেকে তাতে উঠে পড়লো। হাসিবকে ফোন দিয়ে ওর অফিসের সামনে সিএনজি থামালো। গাড়ি থেকে নামতেই ও হাসিবকে দেখতে পেল। ওর মনে পড়লো ও নিজেই তো হাসিবকে টেলিফোন বুথে দাঁড়াতে বলেছিল। ফোন কানে ধরেই ও হাসিবকে ফোনে বলতে লাগলো, তুই ওখানেই দাঁড়া, আমি আসছি। ততক্ষণে হাসিব মোবাইল কানে চেপেই কিছু একটা বলতে বলতে রাস্তা পার হচ্ছে। মেহরাজ এ পাশ থেকে বাম হাত উঁচু করে নিষেধ করতে গিয়ে দেখলো হাসিবের দিকেই ধেয়ে আসছে একটা মালবাহী ট্রাক। মেহরাজ দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে হাসিব বলে চিৎকার দিয়ে নিজের অজান্তেই মাঝ রাস্তা পর্যন্ত চলে এলো। ততক্ষণে একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা খেয়ে মেহরাজ ছিটকে পড়লো রাস্তায়। চোখের সামনে হাসিবকে গাড়িটার নিচে পড়ে যেতে দেখলো। তারপরেই পায়ের নিচের দিকের প্রচন্ড ব্যথায় জ্ঞান হারালো মেহরাজ। জোহরের নামাজ শেষ, তবু মুসল্লা সেরে উঠেনি মহিমা। সমস্ত শরীর অসাড় হয়ে আছে ওর। মামি গত রাত থেকেই কোনো কাজ করতে দিচ্ছেন না ওকে। আজ আবার ছোটা বোয়াটাকে দিয়ে কাঁচা হলুদ বেটে মাখতে দিয়েছেন মহিমাকে। সেই হলুদের বাটি টেবিলের কোণে ওভাবেই পড়ে রয়েছে। মহিমা উপর হয়ে জমিনে মাথা ঠেকিয়ে পড়ে রইল। মনের যাবতীয় অব্যক্ত কথাগুলো অন্তর্যামীর কাছে পৌঁছে গেছে। এখন শুধু সবরের পালা। মহিমা তার রবের কাছে সবর চাইল, যেন দিকহারা না হয়। নিশ্চয়ই তিনি শোনেন ও দেখেন। তিনি অসীম করুণাময়, পরম দয়াশীল। সেলফোনের শব্দে মাথা তুলল মহিমা। চোখগুলো লালচে হয়ে আছে। জায়নামাজ ছেড়ে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখলো লাবণী ভাবি। রিসিভ করে মৃদু স্বরে সালাম দিল মহিমা। বলো ভাবি। কিরে, কণ্ঠ এরকম কেন? খুব কাঁদছিস বুঝি? মহিমা চুপ করে রইল। শোন, এত ভাবিস না, আমরা সবাই আছি না। তোর রাজপুত্রের কানে খবর পৌঁছে গেছে। সে এখন পক্ষীরাজে চড়ে আসতেই যা দেরি, উড়ে এসে ছো মেরে তোকে নিয়ে যাবে, দেখবি। কি বলছো এসব? কিন্তু এখানে তো সব আয়োজন সম্পন্ন, কিভাবে কি হবে? শোন, মেহরাজ ভাইয়ের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। উনি আমাকে জানিয়েছে ওরা রওনা দিলে আমি যেন তোদের বাসায় চলে আসি। হয়তো ওর বাবাকে সাথে করেই নিয়ে আসবে। মামাকে বোঝানো তো সমস্যা না, মূর্তিমান সমস্যা হলো তোর মামি। চিন্তা করিস না, মেহরাজ ভাই তোকে অন্য কারো হতে দেবে না। তার পরিষ্কার বক্তব্য। মহিমা আমাকে মন থেকে গ্রহণ করেছে। এবার লৌকিকতা বাকি। ওর মামি কোন অধিকারে আমাদের দুজনের জীবন নষ্ট করবে? অ্যাট এনি রেট মহিমার মতের বিরুদ্ধে এ বিয়ে আমি হতে দেব না। কাজে ন চিন্তা দুফুর্তি। মহিমার মৃতপ্রায় শরীরে যেন প্রাণ ফিরে এলো। সে কৃতজ্ঞ হয়ে বলল, তোমার কাছে আমার অনেক ঋণ জমে গেল ভাবি। কোনো দিন শোধরাতে পারবো কিনা জানি না। শোধরাতে হবে না, তুই সুখে থাক, এটাই দেখতে চাই। এখন রাখি, তোর হাসিব ভাই ফোন দিলে তখন আমি তোদের বাড়ি চলে আসবো, বুঝেছিস? রাখি তাহলে, পরে দেখা হবে। ফোন রেখে মহিমা ভাবনায় পড়ল। সন্ধ্যায় মামির ডাকা পাত্র তার বরযাত্রী নিয়ে হাজির হবে। আবার তার আগেই হয়তো মেহরাজরা এসে হাজির হবে। কি যে হবে সন্ধ্যায় ভেবে ভেবে পেরেশান বোধ করছে মহিমা। দুপুরেও কিছু মুখে তুলতে পারল না। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল। মহিমার হৃৎপিণ্ড যেন বুকের খাঁচা ছেড়ে লাফ দিয়ে বেরিয়ে যেতে চাচ্ছেন। ভয়ের টেনশনে আত্মা শুকিয়ে যাচ্ছে। লাবণী ভাবির কথায় মনে যে আশার সঞ্চার করেছিল তা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। মেহরাজের কি হলো? কোথায় গেল সে? তাহলে কি সে মত বদলেছে, নাকি অফিসে আটকা পড়েছেন? লাবণী ভাবি বা কেমন?
বিকেলের দিকে লজ্জার মাথা খেয়ে লাবণীকে 5-6 বার ফোন করেছে সে, কিন্তু লাবণী ফোনও ধরছে না। হলোটা কি ওদের? লাবণী তো বলল বিকেলের আগেই ওরা চলে আসবে। মামির সাথে কি কথা বলবে? প্রয়োজনে বরপক্ষের সাথে কথা বলে বরযাত্রা আসার আগেই বারণ করে দেবে। এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে, মহিমা আর পারছে না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। কাপা হাতে আবারও ফোন করলো মহিমা। এবার 5-6 বার বাজার পর রিসিভ হলো ফোনটা, তবে প্রচুর লোকের চিৎকার চেঁচামেচির শব্দ শোনা যাচ্ছে ফোনে। মহিমা হেলে হেলে করতে থাকার পর একটা মহিলা কাঁদো কাঁদো সরে জানালো লাবণী বেহুশ হয়ে পড়ে আছে। মহিমা কারণ জিজ্ঞেস করার আগেই মহিলাটি যা বলল তাতে মহিমার হাত থেকে মোবাইল খসে পড়লো। হাসিব মারা গেছে। মহিমা থর থর করে কাঁপতে লাগলো। ডান হাত কপালে রেখে 2 চোখ বন্ধ করলো সে। হঠাৎ কি মনে হতেই ছুটে বড় মামার রুমে এলো। তিনি বাসায় নেই। কাকে বলবে সে এত বড় দুঃসংবাদটা? ওইদিকে মাগরিবের আজান ভেসে এলো। অবশপ্রায় শরীরে মহিমা কোনো রকমে দাঁড়িয়ে ফরজটুকু পড়লো। সুন্নত নামাজে বসে পড়লো, কারণ ওর পা দুটো বেশ কাঁপছে। লাবণী ভাবির এত বড় বিপদে ওর তো ভাবির পাশে থাকা উচিত, অথচ ও যেতে পারছে না। একটু পরেই বর আসবে। ওর আউকসর লালিত স্বপ্নগুলো আর ডানা মেলে উড়বে না। মুখ থুবড়ে পড়বে ওর চাওয়া পাওয়াগুলো। সুর হারাবে ওর যৌবনের গান। নামাজ শেষে সিজদার মতো করে পড়ে রইল বেশ কিছুক্ষণ। তখনই বাইরে থেকে একটা চাপা শোরগোল টের পেল, সাথেই বড় মামার উত্তেজিত কণ্ঠ। মহিমা কোনো রকমে উঠে বাইরে পা বাড়ালো। পায়ে পায়ে মামির ঘরে চলে এলো। এখানে বড় মামা, মামি, মাইশা একসাথে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের মুখেই উদ্বিগ্নতার ছাপ। মহিমাকে দেখে মামি বড় মামাকে বলে উঠলেন, তুমি মাইশাকে নিয়ে হাসপাতালে দেখা করে এসো। আজ আমার মেয়েটার সুখের দিনে এসে কি ঘটলো? মহিমা প্রশ্ন করার শক্তি হারিয়ে বড় মামার দিকে তাকালো। ওর মন বলছে খুব খারাপ কিছু ঘটেছে। বড় মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাইশার দেবরটা অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে। ওর বন্ধুটা মানে আমাদের লাবণীর জামাইটা তো স্পট ডেথ। ওরা 2 বন্ধু একসাথে ফিরছিল। মেহরাজের পকেট থেকে নাকি সদ্য কেনা গোল্ডের রিং পাওয়া গেছে। ওরা হয়তো কোথাও যাচ্ছিল। মেহরাজ ভালো আছে, তবে ওর বাম পাটাতে মারাত্মক জখম হয়েছে। কোনোদিন ভালো হবে কিনা কে জানে। মাংসপেশি পুরা থেতলে গেছে। কথা শেষ হতে না হতেই বড় মামা প্রবল বিস্ময়ে দেখলেন মহিমা জ্ঞান হারিয়েছে। বরপক্ষের লোকজন সবাই এসে পড়েছে। বড় মামির ভাবি শিলা বেগম মহিমার মাথার উপর হাত রেখে বসে আছেন। মহিমার জ্ঞান ফিরলে বড় মামি বলে উঠলেন, আরে সারাদিন তেমন কিছুই খায়নি তো, তার উপর এমন দুটো দুঃসংবাদে নার্ভ ঠিক রাখতে পারেনি মেয়ে। মাথা ঘুরে গেছে। বর এসেছে, বসুক। বিয়ে 1/2 ঘন্টা পরে পড়ালেও কিছু হবে না। বড় মামা মহিমার কানের সামনে এসে বললেন, এখন কেমন লাগছে রে মা? মহিমা ছল ছল চোখে বড় মামার দিকে তাকালো। তিনি বললেন, কিছু বলবি? মহিমা হাত পিড়িয়ে সৈকত হোসেনের ডান হাতটা ধরে বলল, আমি যদি তোমার কিছু চাই তুমি দেবে মামা? কেন দেব না মা, তুই বলেই দেখ। কথাটা তোমাকে একা বলতে চাই। ফিসফিসিয়ে বলল মহিমা। বড় মামার নির্দেশে সবাই সরে গেলেও মামি দাঁড়িয়ে রইলেন দেখে বড় মামা বললেন, তুমিও যাও। অগত্যা তিনিও চলে গেলেন। মহিমা বড় মামার হাত ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। হামিদুল ইসলাম মাথায় হাত দিয়ে কেবিনে বসে আছেন। আবরাজ হন্তদন্ত হয়ে ডাক্তারদের পিছনে দৌড়াচ্ছে। এক ফাঁকে সৈকত হোসেন তাকে এক পাশে নিয়ে গিয়ে কিছু কথা বললে আবরাজ বোকার মতো তার দিকে তাকিয়ে রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।